এটা অফার করে না মানে ওটা অফার করে নিব না এই চিন্তা করে আগেই অফার করে না যে এটা কমও আবার এক্সট্রা খরচ এজন্য অফারই করে না ওদের একটা এখানে একটা আছে বুঝছেন ওদের একটা এখানে একটা ল্যাকিং আছে ওদের এটা করা উচিত প্র্যাকটিস যে আপনি হেড নেন প্ল্যাটিনাম রোলার নাহলে আপনি হ্যাসেলও করবেন না এই প্রবলেম আমরা ফেস করছি স্যার স্কয়ারের কারণে যেই সমস্যাটা হয় এটার কারণে যেই সমস্যা দেখা যায় সেটা হচ্ছে প্ল্যাটিনাম রোলার এই প্ল্যাটিনাম রোলারটা চাপ খাইতে খাইতে মনে করো হেড নতুন আসতেছে নতুন হেড লাগতেছে পুরান প্ল্যাটিনাম রোলার এই আরেকটা যখন হেড আসবে একটা হেড শেষ হয়ে আরেকটা যখন হেড লাগানো হবে তখন আমরা কি করি হয়না থেকে প্রেসার দিয়ে অ্যাডজাস্টমেন্ট করে রাখি তখন তৃতীয় আরেকটা যখন হেড আসবে তখন কি হবে এই প্ল্যাটিনাম রোলার চাপতে থাকবে না একটা প্রেসার তো কন্টিনিউয়াস পরে ঠিক আছে একটা প্রেসার এই রাসেল ভাই আসেন আসেন এই রাসেল ভাই কোনটা পিনটা কোথায় পিনটা এই জায়গা না ফ্যাক্টরি থেকে পিনটা আসছে ফ্যাক্টরিতে যে বড় কার্টুন করা আছে এটা চেক দিয়ে না আমরা যাই আসেন তো ওই যে প্ল্যাটিনাম রোলার যখন আমি দ্বিতীয় হেড দেই তখন কি হয় মনে করুন ফ্রেশ মেশিন একটা প্ল্যাটিনাম রোলার একটাই আছে কিন্তু হেড দ্বিতীয় হেড লাগাইছে তো সেটা প্রথম ফ্রেশ হিসাবে ওটা এত এফেক্ট বোঝা যায় না যে এটা হয়ে যায় অনেক সময় নতুন হেড লাগাইলে ঠিক আছে প্রথম মনে হয় 3 নম্বর 4 নম্বর প্ল্যাটিনাম রোলার কিন্তু চেঞ্জ হয় তো এইভাবে কি প্ল্যাটিনাম রোলার চাপতে থাকে হিটের কারণে আস্তে চাপতে থাকে হ্যাঁ প্ল্যাটিনাম রোলার কিন্তু চাপতে থাকে আর চাপতে থাকে কি জানো আমি হেড প্রেসার বাড়াইতে থাকি ঠিক আছে তো প্ল্যাটিনাম রোলার সেই ক্ষেত্রে ওই একটা সময় রেঞ্জ আছে আর বাইরে চাপ দিলে লাভ হয় না তখন কোয়ালিটি আসে না তখন কি করি আমরা প্ল্যাটিনাম রোলার চেঞ্জ করি কাস্টমার এবার প্ল্যাটিনাম রোলার চেঞ্জ করে তাতে কি হয় ওই সময় কোয়ালিটি ঠিকই আসে মানে অনেক ওই যে আগের স্টেটে ফিরে যাইতে আরো অনেক কিছু করা লাগে কারণ মেশিন তো তার একটা রেঞ্জ আছে আর বেশি চাপ দিয়ে গেছে মানে চাপ দিলে যে অ্যাসেম্বলি যেটা পার্টটা ওই পার্টের অনেক ইলাস্টিসিটি অনেক প্রবলেম যে বেশি যখন প্রেসার করা তখন কি আগের অবস্থায় নতুন প্ল্যাটিনাম রোলার দিলেও আগের মতো কাজ করে মেশিনের একটা পার্মানেন্ট ক্ষতি হয়ে যায় সুতরাং তখন নতুন দিলেও কাজ হয়ে যাচ্ছে পরে আমি এই জিনিসটা খুব বেশি ফেস করি নতুন দিলেও আমার লাভ হয় ওদের মেশিনগুলো এমন হয়ে গেছে সর্বোচ্চ প্রেসার সর্বোচ্চ ডার্কনেস নতুন জিনিস দিয়ে লাভ হয় কারণ ওই অ্যাসেম্বলির একটা নির্দিষ্ট আছে যে রকম হওয়ার কথা এরকম নির্দিষ্ট একটা কি বলে ইন্টিগ্রিটি যে আগে যেভাবে তৈরি করা আছে ওই স্টেটে ফিরতে পারে না সবকিছুই তো তোমার ইলাস্টিসিটি একটা বলতে ব্যাপার আছে যে স্প্রিং এর একটা ইলাস্টিসিটি কমে তোমার সবকিছুর তো একটা আছে না ভয় আছে না যখন প্রেসার দিয়ে অনেক দিন নিচে দিকে রাখা হয় তখন আগের অবস্থায় কিভাবে যাবে তখন তো অ্যাসেম্বলি চেঞ্জ করা লাগে তো অ্যাসেম্বলি চেঞ্জ করা কিন্তু সম্ভব না আপনার এই হেডের সাথে যে প্ল্যাটিনাম রোলারের যে সিনক্রোনাইজিং ওটা হলো আপনার চেঞ্জ হয়ে যায় নতুন হেড আসে তখন তো আপনার আগে যে সিঙ্কটা ছিল ওই সিঙ্কটা তো আপনার হয়ে যায় চেঞ্জ হয়ে যায় আস্তে আস্তে কমতে থাকে হ্যাঁ এজন্য স্ট্যান্ডার্ড হচ্ছে আপনার কাস্টমারকে বলা যে প্ল্যাটিনাম রোলার সহ চেঞ্জ করা চেঞ্জটা এটাই তো ব্যাপার ওই এটাই আরো কিছু জিনিস আছে যেমন তো ইসে স্যাটোতে যে জিনিসটা শিখাইছিল আর কি লাস্ট সেটা হচ্ছে কবে সে আমরা ওই সিরিয়াল করে নাকি কবে সেটা হ্যাঁ কানেক্টর আছে না এটা তো এইটা না এটা আমাদের এটা কি নক না করে এটা কি বলবে প্রিন্টার এর সাইডে ওই সাদা ও আচ্ছা ঠিক আছে কালো শেডটা আসছে ওই যে কালার চালানো ওটা হচ্ছে যে মোশকটাই করা তো কি যে এটা হচ্ছে যে সাইডে এর কি ফিক্সচার অন এটা আমার কাছে এটা আমার লাগবে তো আমার কাছে আচ্ছা এখন আরেকটা জিনিস হইলো যে আমাদের একটা নতুন টেকনোলজি যেটা আমরা এতদিন তো বারকোড টেকনোলজিতে কাজ করতেছিলাম তাই না বারকোড টেকনোলজি নিয়ে আমরা কিন্তু কাজ করি তাই না এখানে এই সেক্টরটার নাম হইলো আসলে অটো আইডি টেকনোলজি মানে অটো আইডেন্টিফিকেশন টেকনোলজি আমরা যেই টেকনোলজি নিয়ে কাজ করি আসলে আমরা প্রিন্টার নিয়ে কাজ করি না টোটাল টেকনোলজিটা নিয়ে কাজ করি সেটা হলো অটো আইডি টেকনোলজি আইডেন্টিফিকেশন প্রোডাক্টের আইডেন্টিফিকেশন কীভাবে অটোমেট করা যায়
এই জিনিসটা নিয়ে মূলত কাজ, সেটার জন্য যে আসলে প্রিন্টারের কাজ করি তা না, আমরা কিন্তু সফটওয়্যার নিয়েও কাজ করি, আমরা আবার আমার মিডিয়া নিয়েও কাজ করি, কোন জায়গায় কোন মিডিয়া দিতে হবে সেটা নিয়েও কাজ করি। তার মানে টোটাল সলিউশন সেটা কি, সেটা হলো বারকোড টেকনোলজি, আমি বলবো না, সেটা হলো অটো আইডি টেকনোলজি। এটা আর স্যাটো ওরা মেনটেন করে আর কি, স্যাটো জেব্রা ওরা এই কথাই বলে সবসময়, যে সব কিছুর আইডেন্টিফিকেশন কীভাবে অটোমেট করা যায় প্রোডাক্টের, ঠিক আছে। এটার জন্য আমরা কি করি, সফটওয়্যারে কাজ করি, তারপরে প্রিন্টারে কাজ করি, মিডিয়াগুলো নিয়ে কাজ করি। আবার এই টোটাল সলিউশনটা আমরা কি সফটওয়্যারে দেওয়ার জন্য কিন্তু আমাদের প্রয়াস আছে। যেমন আমরা এই কী কী সফটওয়্যার ইউজ করি, যেমন এগুলো প্রিন্টারের সাথে কিন্তু ফ্রি সফটওয়্যার আসে, এগুলো জাস্ট কি অর্ডার মতো জাস্ট করে দেয়, মানে কাজ চালানোর জন্য। সেটা আমারে স্মুথভাবে কাজ করার দিবে না, প্রত্যেকটা ডিজাইনের জন্য আলাদা আলাদা ডিজাইন করা লাগে। কিন্তু বারটেন্ডারটা কী করে, এই এই ডাটা বেজের সাথে ইন্টিগ্রেশন করার একটা সুযোগ দেয়, যে আমার কাস্টমাইজ সফটওয়্যার আমি বানাইতে পারতেছি না, কিন্তু আবার এদিকে আমি ফ্রি সফটওয়্যারও নিয়ে কাজ করতে পারতেছি। দুইটার মাঝামাঝি জায়গায় কি আমার এই এই যে বারকোড প্রিন্টিং সফটওয়্যারগুলো, যেগুলো ভেন্ডর থেকে আমরা নিয়ে বিক্রি করি, এই সফটওয়্যারগুলো এই দুইটার মাঝামাঝি কাজে লাগে। যে একটা কাস্টমার সলিউশন চায় যে আমি এরকম প্রিন্টিং দিব, তাহলে আমরা যখন দেখাবো যে এরকম আপনি প্রিন্ট দিতে পারতেছেন নর্মালি, যে এরকম ফ্রি সফটওয়্যার আছে, তাহলে ওটার ফিচারগুলো দেখা হয়তো তার সাময়িক কাজ হইতে পারে, যে সে ছোট কোম্পানি, একটা দোকান টোকান বা এরকম কিছু, তো সাধারণ কিছু প্রিন্ট করা লাগে অল্প অল্প, তাদের জন্য ওইটা ঠিক আছে আমার ফ্রি সফটওয়্যার। কিন্তু যাদের ম্যাসিভ লেভেলের প্রিন্টিং দরকার, যাদের প্রোডাক্ট রেঞ্জ অনেক বেশি, অনেকগুলো প্রোডাক্ট এবং প্রোডাক্টও বেশি, তারা ওই ফ্রি সফটওয়্যার দিয়ে কাজ করতে পারবে না। তাদের দিতে হবে কি, তাদের সুবিধা হচ্ছে যে একটা মানে কাস্টমাইজ সফটওয়্যার দিলে সব সুবিধা। যেমন আমরা কি আমার সিস্টেম চালানোর জন্য ERP ডেভেলপ করছি না, পুরো সেলিং টেলিং সব কিছুই আমার করি, ইনভেন্টরি, তো ওইটা সবচেয়ে তাদের সবারই এটা দরকার, সবারই, কিন্তু সবাই এটা অ্যাফোর্ড করতে পারবে না, কারণ এটা অনেক দাম। তেমন এদের তো তাহলে তো আমার ওইটা তো বড় লেভেলের কথা, কিন্তু ওইটা যেহেতু পারবে না, তাহলে আমি তাদের মাঝামাঝি একটা সলিউশন দিতে পারি, যে আমাদের প্রিন্টিং সফটওয়্যার আছে, সেটা আপনি এক্সেলের সাথে কানেক্ট করে, আপনার ডাটাগুলো এক্সেলে সব থাকলে আপনি কানেক্ট করে আমরা সব প্রিন্ট দিতে পারবেন। তো এই সলিউশনটা এই ব্যাপারেও তোমরা কিন্তু করতে পারবা, যে আগাইতে পারবা, যে কাস্টমারে বুঝাইতে পারবা। কারণ কাস্টমার আমাদের মূলত এই কোম্পানিটা সলিউশন বেস, এবং এটা মূলত আইটি নির্ভর। আইটি এখানে শুধু এই প্রোডাক্ট, দোকানের প্রোডাক্টের মতো না যে নিয়ে বসে আসি আর চাইলো দিয়ে দিলাম, এরকম কিছু না। এটা আফটার সেল সার্ভিস লাগবে, টেকনিক্যাল সাপোর্ট লাগবে, পাশাপাশি লজিস্টিক সাপোর্টও লাগবে, যে মার্কেটিং এরা যা করে সেটাও লাগে। তো সেই জন্য আমাদের টেকনিক্যালি আমরা এই সেলিংগুলো আগে নিতে পারি এইভাবে কাস্টমারের, যে আপনার যেমন সফটওয়্যারগুলা কীভাবে, কোন সফটওয়্যার কীভাবে নেবেন, কাস্টমারের কিন্তু এটা আমরা বুঝাই দিতে পারি, যে আপনি যেহেতু আপনার অল্প কিছু প্রোডাক্ট আছে, আমরা ফ্রিটা দিয়ে কাজ করতে পারবেন, আপনার যেহেতু বেশি কিছু আপনার এরকম সফটওয়্যার নিতে পারেন। তারপর আবার কিছু কিছু আমাদের সমস্যা হয়, যে ওই যেমন আমরা ইদানিং RFID স্ক্যানার নিয়ে যাই, RFID স্ক্যানার নিয়ে তো সবাই তো কাজ করে না, কেউ কেউ করছে, কেউ করে না। ওই রিমন করছে, আর ওই 2-1 করছে, তুমি মামুন করছে RFID আর ইনস্টলেশনটা আর কি আগে আগে অনেক করছি। আমাদের এই জিনিসটা হচ্ছে এতদিন তো আমরা বারকোড নিয়েই কাজ করছি, এখন তো নতুন টেকনোলজি আসতেছে, এটার জন্য আমাদের আস্তে আস্তে রেডি হইতে হবে। কারণ এই টেকনোলজিটা ভবিষ্যতে বারকোডের ছাপে চলে যাবে। অলরেডি এটার দেখাইতেছে যে আমার এত ক্যাপাসিটি আছে, আমার হিউজ ক্যাপাসিটি, হিউজ পাওয়ার, এটা অলরেডি প্রুভ হয়ে গেছে। কিন্তু এখন ইমপ্লিমেন্ট করা যাচ্ছে না, যে অনেক একটু কস্টিং বেশি। যেমন ট্যাগগুলোর দাম বেশি, ট্যাগগুলো যখন অ্যাভেলেবল হয়ে যাবে, একটু রিজনেবল হয়ে যাবে, তখন এই টেকনোলজি ঢুকে যাবে। তখন আমাদের খালি এই বারকোড নিয়ে থাকলে হবে না, আমাদের RFID নিয়ে অলরেডি অনেক কিছুই, যেমন সিএল ফরেনএক্সে আমরা RFID কিট লাগে বিক্রি করতেছি বিভিন্ন জায়গায়। 610 এই নলেজগুলো আমাদের আস্তে আস্তে, যেটা খায় ITL এর যে প্রিন্টারটা দিছে 610 জেব্রা মেশিন অলরেডি ইউজ করতেছে, 411 অলরেডি ইউজ করা যাচ্ছে। সিএল ফরেনএক্সে আমরা অনেকগুলো জায়গা দেখতেছি, হ্যাঁ। যেমন
মন্ট্রিম সাইকেল গেছেন হ্যাঁ মন্ট্রিমস অনেকগুলো আছে রাইট 5-6 বছর আগে থেকে ওরা করতেছে। আমরা তো কাটার দিই আর মূলত এটা তো তোমরা বুঝো কিনা এটা যে বারকোডে যেই আইডেন্টিফিকেশনটা হয় আর ওই যে আরএফআইডিতে যেটা হয় এটা মূলত পার্থক্যটাই কি? এটা তোমরা কি বলতে পারবে মূল বেসিক পার্থক্য মানে কেউ মূলতে যেটা একটা আছে একটা ভিজিবল আর একটা আনভিজিবল হ্যাঁ এটা তো আছে কিন্তু আর পারফরম্যান্সের দিক দিয়ে এটা কি ধরনের হ্যাঁ রেঞ্জ দেখবে না রেঞ্জ বেশি রেঞ্জ তো বেশি ঠিক আছে এটা একটা ব্যাপার আর মূল পার্থক্য হলো লেভেলে ওদের সেন্সর লাগানো আছে। হ্যাঁ এগুলো তো চিপ আছে লাগানো কিন্তু থাকে। সুবিধাটা বলতে হবে। যেমন মনে করো বারকোড একটা রিড করে বারকোড হলো 1 বাই 1 বাই 1 মানে প্রত্যেকটা সিঙ্গেল রিডিং এর জন্য তোমার টাইম দেওয়া Time দেওয়া লাগবে লাগবে, হ্যাঁ। আর ওটা হলো যে অল এট এ টাইম অল এট ওয়ান্স একটা সময় সব চলে আসবে চলে আসতেছে তারা যদি আমি ডিফাইন করে দিই এটুক জায়গার মধ্যে যা আছে সব সব নিয়ে তুমি নিয়ে আসো বা পরিবেশ তৈরি করে দিই যাতে বাইরের কিছু ইন্টারফিয়ার না করে তাহলে কি করবো ও একটা স্ক্যানিং এর মাধ্যমে সব ডাটা সিস্টেমে ঢুকাই ঢুকে দিবে নিয়ে আসবে রাউটারের মতো বড় আরএফআইডি রিডার আছে ওইটা এই দেখা গেল যে বিশাল একটা ওয়্যারহাউস আছে ওই ওয়্যারহাউসের যত আছে একবার সে সব রিড করে নিয়ে আসছে এইটা তাহলে কত সময় এটা আমার হলো লাগছে? সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস পারফরম্যান্স ওয়াইজ এই জন্যই আরএফআইডির ইম্পর্টেন্সটা বেশি মানে এটা কি মানে আমার প্রোডাকশনের গতি বাড়াই দিব আমার লজিস্টিকের গতি বাড়াই দিব আমার ডাউন টাইম কমাই দিব আপনাদের তো দেখছেন বিভিন্ন ওই শপের মধ্যে অ্যান্টেনা বসানো থাকে সাইজ অনুযায়ী বের করা যায় আরএফআইডিতে যেমন আমার 36 সাইজের একটা প্যান্ট দরকার আমি আরএফআইডিতে 36 সাইজ দেন সার্চ দিলে আমরা দেখা যায় কোন সাইজে 36 সাইজের প্যান্ট আছে মানে স্টকে কতগুলো আছে এটা এগুলো কালার দরকার এটা কিভাবে মানে এটা কিভাবে সম্ভব হয়েছে সেটা আগে বলতে হবে সেটা আগে জানতে হবে সেটা হচ্ছে এটার পিছনে একটা আরএফআইডি টেকনোলজি আছে আরেকটা হচ্ছে সফটওয়্যার সফটওয়্যার টেকনোলজি টেকনোলজি আপনি সিস্টেমে যদি আরএফআইডি থাকে আপনার সফটওয়্যার নাই তাহলে আরএফআইডি আপনি প্রপারলি ইউটিলাইজ করতে পারবেন না সফটওয়্যার সফটওয়্যার আপনি বানাইতে হবে আরএফআইডি টেকনোলজি অ্যাডাপ্ট করতে হবে তাইলে আপনি প্রপার সিস্টেম পাবেন যেমন লজিস্টিকে সফটওয়্যার ছাড়া তো আপনি সফটওয়্যার লাগবে ট্র্যাকিং করে আপনারা এক নিমেষে আপনাকে দেখাই দিচ্ছি ইনফরমেশন গুলো যেমন ও কি করছে ও করছে যে আমার সিস্টেমে এই মানে ফিল্টার করা আছে যে হ্যাঁ তোমার এই সাইজে কি কি তুমি ইনভেন্টরি করছো আরএফআইডি স্ক্যান করে কি কি আইডি নাম্বারগুলো ঢুকাইছো এই পার্টিকুলার সাইজ দইরা আবার অন্য সাইজে ধরে কোন কোন নাম্বারগুলো তুমি ঢুকাইছো এগুলো আগেই তার ইন্ট্রোডিউস করে দেওয়া হয় সফটওয়্যার তার সফটওয়্যার তখন কি করে পরে যখন আউটপুট চায় তো তখন বলে যে আমি এই 36 সাইজের আমি কি কি আছে আমার দেখাও তখন সে আমার এই জিনিসগুলো দেখাবে তখন আমি কইতে পারবো যে আমার এইটা কোথায় আছে এইটা সে কোথায় আছে সেটাও কিন্তু সে একটা রিডিং কইরা পুরা এখানে যত এন্টিনা আছে এন্টিনা থেকে ডাটা নিয়ে একটা রিডারে দিয়ে দিবে রিডার কি করো সফটওয়্যারে পাঠিয়ে দিবে সার্ভারে তখন বলবো যে হ্যাঁ এই ডাটা এই আইডিটা এই শেলফে আছে মানে টেকনোলজিটা এরকম তো এই জিনিসগুলো একটু ইম্পর্টেন্ট কারণ আমরা তো বারকোড নিয়ে অনেক কাজ করছি ভবিষ্যতের জিনিসটা এমন মানে এদিকে আমরা যাইতেছি আমাদেরকে আসলে আরএফআইডি নিয়ে আরো সবাইকে ভালোভাবে ইয়ে করতে হবে আমাদের রিসার্চ করতে হবে সিস্টেম আমাদের আরএফআইডি টেকনোলজিটা আরএফআইডি দিয়ে যাচ্ছে কারণ বারকোড হ্যাঁ বারকোড রিলেটেড বারকোড আস্তে আস্তে থাকবে কিন্তু বারকোড থেকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলি সেটা হচ্ছে আরএফআইডি তে কাজ করতে যায় ওই যে রিডার নিয়ে যারা যারা গেছো কারা গেছো গেছো তুমি গেছো আর কে গেছে রিডার নিয়ে মামুনও যায় নাই ওরা তো কয়েকজনে যায় নাই 3-4 জন যায় নাই রিডার নিয়ে যায় না যারা এই সমস্যাটা পড়ছে হলো যে সে রিড করতেছে একটা কার্টুন দিছে কার্টুনের ভিতরে 50টা মাল আছে রিড করে 50টা আসে না 45টা আসে তখন রেঞ্জ বাড়ানো লাগে রেঞ্জ বাড়াইতে হয় রিডিং বাড়াইলে দেখা যায় আরো বেশি আসে সেটা কেন আসে মানে এ করে কি আশেপাশের বারকোড মানে আশেপাশে আরএফআইডি থাকে ট্যাগ রেঞ্জের মানে এই রুমের ভিতর সব ধরে নিয়ে আসে রেঞ্জ ইম্পর্টেন্ট আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো এটা আসলে এটা আমি না বলে তোমরা কোনোদিন বুঝবো না সেটা হচ্ছে এইটা হইলো এটারে আইসোলেট করতে আইসোলেট রিডিং ব্যবস্থা মনে করো আমি এই কার্টুনটা এখানে রাখছি আমি এটারে শিল্ড করে দেব যেন যে এর মধ্যে যেন অন্য কিছু বাইরের কোনো আরএফআইডির ফ্রিকোয়েন্সি না ঢোকে
আমি যখন রিড করবো বাইরে জানি ওই পেনিট্রেশন কইরা না ঢোকে, একটা শিল্ড কইরা দেওয়ার ব্যবস্থা, সেটা কি ব্যবস্থা? একটা মেটালিক বক্স হইতে পারে, একটা কাঠের বক্স হইতে পারে, কিন্তু এগুলো কেউ মেনটেন করে না। কিন্তু আমি এগুলো জানি যাবে না। এই মেটাল ভেদ করে ও রিডারও কিন্তু ওই ট্যাগগুলো রিকোয়েস্ট করতে পারবে না, তাহলে কি ওগুলো আসবে না। এটা free। কার্টুন একটু বড় থাকে, তো মানে ওনার এত বড় স্পেস থাকে না, কার্টুন বড় কিন্তু রেঞ্জটা বাড়ানো লাগে। ওনার এত বড় পুরো রুমের মতো স্পেস মানে যে একটা কার্টুনের জন্য পুরো রুমের মতো একটা স্পেস খালি করে রাখবে। এটা দরকার। তখন রিড করলে আসলে ডাটা আসতে পারে। সেক্ষেত্রে এখন গার্মেন্টসে আমি দেখছি প্যাসিফিক জিন্সে কয়েকদিন আগে ওরা একটা স্ট্যান্ডার্ড মতো করছে, শুধু ওটা নিচ দিয়ে যেগুলো না ওইগুলোই টানেল এই টানেলটা করা লাগে। টানেলটা করলে তাহলে বেশ। মনে করো একটা টানেলের মধ্যে দিয়ে গেল, ও রিডিং করে নিল আর বাইরের জিনিস আসলো। এটা কিন্তু মেটালিক যেটা ওরকম বলে ফ্যাসিলিটি আছে। মেটালিক না, বলতে ওরা হচ্ছে এটা মেটালিক, এটা কভার আর কিছু না। আপনি কাস্টমার বানাই করিও দিয়ে যাবে না আর কি। তো মানে এই সলিউশনটা দিতে হবে যে আপনার মেটালিক সলিউশন দিতে হবে কি, তাদের আইডিয়া দিতে হবে যে আপনি ভাই আপনার রুম তো আপনি পাইতেছেন না আইসোলেট রুম, বা আপনি পারেন একটা কিছু আইসোলেট করে আপনি এখানে রিড করেন। এটা আমি তো এটা আমার জ্ঞান থেকে আপনারা কইতেছি। এখন হইলো এটা তো এইভাবে করবে কি বাইরের ইন্টারফারেন্স হইব না, যে কটা ট্যাগ ওই কটাই রিড করবে। আর হইছে যে মূলত হলো একটা রুমের ভিতরে যেই ট্যাগটা আমি স্ক্যান করবো ওই ট্যাগের বাইরে কোনো ট্যাগ থাকা উচিত না। এটা হলো সাধারণ বুদ্ধি, সাধারণ তার সলিউশন। আর ওইটা তো স্পেশাল সলিউশন, ওইটা কবে কে কি বানাইবো ওইটা পরের কথা। কেউ যদি একটা জিনিস বানায় আমি একবার স্ক্যান করার পরে কি আবার আসে আসবে, কিন্তু আমার কথা হলো না আসে বলতে কি, আমি একটা কার্টুন নিলাম, আমার 50টা রিড হয়ে গেছে, আমার পার্ট শেষ, এই কার্টুনের জন্য আমার ট্র্যাকিং শেষ, আমার সফটওয়্যার ডাটা চলে গেছে, আবার কি আর মানে ওটা তো আমি সেটাই বলতেছি যে ওইটা যদি আবার সামহাউ আমি ঘুরাই আবার আনলাম, ওইটা আবার ধরেন পাঠাই দিছি, ডুপ্লিকেট আসবে না। আবার ধরেন ভুল করে ঢুকছে, ঢুকলে আমার সফটওয়্যার আছে না চেকিং সিস্টেম, যে আমি এগুলো তো অলরেডি রিড করছি, সফটওয়্যার তো সেটাই বলতেছি যে ওই চেকিংটা কি করবে, ওটা আরএফআইডি টেকনোলজি করবে, ওটা সফটওয়্যার করবে। হ্যালো হ্যাঁ আরএফআইডি যতবার পাবে ততবার রিড করবে। হ্যাঁ রিড করবে ঠিক আছে, কিন্তু ডাটা একটাই দেখাবে। মানে আপনি ক্লিক করছেন কতবার, রিড কতবার করছেন সেটা শো করে, 5-10 বার শো করবে, কিন্তু আপনার ডাটা একটাই দেখাবে। হ্যাঁ মামুন মনে হয়। আছে নিয়ে ও আছে কিছুক্ষণ, সমস্যা নেই। কিছু দিবা কে দিয়ে দিও অসুবিধা নেই। কে মামুন ওই এপিজেডের ওই মামুন কিছু নিয়ে দেবো, ডকুমেন্ট আছে। ওরকম কিন্তু ওটা ফরে হিসেব। আর অসুবিধা নেই, ওই তোমার মামুন তোমার একটু ওই যে মামুনের কাছ থেকে ডকুমেন্ট নিয়ে দেবো। ওরা যাইতে দিই। আচ্ছা, তো এইটা হইলো মানে ব্যাপার। হ্যাঁ আরএফআইডি সম্পর্কে যেটুকু দিছি মোটামুটি এই জিনিসগুলো একটু বেসিক কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু অনেক যে যারা স্ক্যানার নিয়ে যাবে এই সমস্যাটা কিন্তু পড়বে। হ্যাঁ যদিও এটা একটু অ্যাডভান্স লেভেলের হয়ে গেছে, কিন্তু এখন তোমাদের এটা লাগতে পারে প্রায় অনেক, হয়তো ওদের রিমন গেছে, মামুনে হয়তো যাওয়া লাগতে পারে, আরিফের যাওয়া লাগতে পারে, ওকে আছে। প্রবলেম যেগুলো থাকে স্যার, আর আমি যে এটাই তো আরএফআইডি, তাই না? যেটা আর বারকোড পাঠাইছে না ওরা। বারকোডের ব্যাপারে যেই নলেজ এগুলো তো আসলে বেশি এত ক্রিটিক্যাল না, আরএফআইডি এখন বেশি ক্রিটিক্যাল। আরএফআইডি বাইরে দিতে পারি, কারণ অনেকে দেখে না। আরএফআইডি বাইক করেন কষ্ট করে বাবা একটু বাইরে কারণ কেউ দেখে না। একটা কার্টুনে যদি ধরেন 50টা থাকে, আরএফআইডি এখন এটা কিন্তু বড় ইম্পর্টেন্ট জিনিস। আরএফআইডি আসলো না, তাহলে আমি ওটা কিভাবে করবো? যেটা আরএফআইডি সিপ যদি প্রবলেম থাকে হ্যাঁ তো হবে না। আমি তোমার বলি, যদি মনে করো 50টা তুমি আছে, 50টার মধ্যে সবসময় ওই যে ওইসব আইসোলেট করার পরও যদি দেখা যায় যে 49টাই হয়, তাহলে বুঝতে হবে যে কোনো একটা ট্যাগ নষ্ট হয়ে গেছে। তাহলে এখন ওইটা তো সার্ভার সিঙ্গেল বলতে এখন এই ক্ষেত্রে আমরা যেটা করে ওরা, কারণ ওরা তো জানে এখানে 40টা আছে, কিন্তু দেখা যাচ্ছে বারবার সবকিছু ঘুরে ফিরে দেখা 39টা আসছে, তাহলে তাকে অবশ্যই একটা কোনটা একটা প্রবলেম আছে
সে যদি নাম্বারে ওয়াইজ ওর কোনো ইয়ে থাকে ধারণা থাকে যে না না আমার হ্যাঁ এটা বুঝতে এটা ওই করছে যে নাম্বার ওয়াইজ ওর থাকে আমার সিকোয়েন্স নাম্বার আছে আর টাকায় দেখতে পারবো ও ডাটা তো শো যে করবে ডাটা আসতেছে ও বুঝবে যে আমার কোন ডাটাটা আসতেছে আসতেছে। কোন সাইজের ডাটাটা আসে আসতেছে না। আর ও তো প্যাকেটে বুঝতে পারবে যে আমার স্মল সাইজের একটা ডাটা মিসিং স্মল সাইজের 10টা প্রোডাক্ট লাগবে হ্যাঁ। আমার 9টা আইতেছে খালি তো ওই বাইক করে দেবে যে এই স্মল সাইজ দেখো 10টার মধ্যে কোনটা মেসেজ 10টার মধ্যে স্ক্যান করলে ওরা বাইক করে দিতে পারবে আর ওইটা বুঝবো ওরা যে ওরা ভাই বুঝবে। আপনার কনসেপ্টের মধ্যে তো সবই স্মল না আর সবই মিডিয়াম না ভাই আমি তাইলে ও করবো যে ভাই আমার স্মল সাইজের ডাটা খালি 9টা পেতেছে আরেকটা তখন তুমি কইতে পারো তাইলে এখানে এই 10টা প্যাকেট বাইক করে প্যাকেট তার মধ্যে স্ক্যান করে বাইক করতে পারবা এটা আমি যেমন আমি স্যার 11টা প্রবলেম পাইছি মানে এটাই প্রবলেম হ্যাঁ? এটা আমরা 11টা কি করবে মানে রিড করতেছে ও 11টা হইতে পারে তখন ওটাকে খুলে দেখছিলা আসলে কি চিপ ওটা চিপের সমস্যা থাকতে পারে হ্যাঁ তুমি এটা নিয়ে দেখছিলা ওগুলো অন্যগুলো পরে রিড হয় আমি- কিন্তু এভাবে ঘুরে পরে দেখো আমি না? আবার সিঙ্গেলি এগুলো সমস্যা হয়েছে কি এই যে এটাতে স্ক্যান করব এটা স্ক্যান করার সময় তোমার একটু রেঞ্জ কমায় নিতে হইব জানেন ছোট। পাশের গুলো না আসে না আসে। ওই যে ডিবিএম রেঞ্জটা আছে না ওটা কমায় নিতে হইব হ্যাঁ ওটা হচ্ছে একটা রুমের ভিতরে আমি করছিলাম রেঞ্জ ফুল বাড়ায় মানে একটা গ্লাসের এরকম একটা কার্টুনে আমি ফুলই করছি করার পরে হচ্ছে 75টার মধ্যে আমার হচ্ছে 64টা দেখাচ্ছিল আর হচ্ছে 11টা এরকম দেখাচ্ছিল না ডায়াগনস্ট আছে হ্যাঁ। কিন্তু ওরা তো 75 আছে ডায়াগনস্ট করেন আপনি 12 বার ডায়াগনস্ট রিড করতেছেন ডায়াগনস্ট আপনি ক্যান্সার না আর ও 64 ও যেটা বলছে এটাও কিন্তু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস যেমন আমি আইসোলেট করার পরও 11টা প্রবলেম ওটা আমি কিভাবে এখন আইসোলেট করার পরও আমার 50টা থাকার কথা Single এ check করছি। মনে করো 48টা দেখতে দুইটা হয়ই না হয় না সেক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে ট্যাগ নষ্ট হয়ে যেতে পারে নজর যেটা বললো হ্যাঁ সেটা হলো যে ও 70টার মধ্যে 64টা পাইছে ভালো আর 11টা বা 12টা বা কত ইয়ে আছে মিসিং আছে সেক্ষেত্রে বুঝবেন কি করে কোন 11টা সমস্যা আচ্ছা এটা কিন্তু ইয়াতে আরএফআইডি চিপ দেখলে কিন্তু বোঝা যায় না যে ওটা অ্যাঙ্করিংটা তো ভিতরেই থাকে ভিতরে থাকে এটা তো বারকোডের মতো না যে শো করলে আবার দেখা যাবে এটা দেখা গেছে মানে যখন স্টিকার লাগানো হয় ট্যাগটা তখন এটা ফাইনাল হ্যাঁ চেক করতে হবে সেটাই আমি বারকোড স্টিকারটা যে আমি খারাপ ভাবে প্রিন্ট করে দিই হ্যাঁ তাহলে তো এটা তো সব এখন- এটা দেখা যায় না। 12 জন। এটা ভিতরে থাকে 12 জন ওটা আছে হচ্ছে না? সাদা। 12 জন। আর ওটা চিহ্ন পাবে না। স্ক্যান করে আপনি বলতেন না এটা হ্যাঁ। যখন আমি সহ বাবু ভাই সহ বিনয় সহ 12 জন। যে ওকে আছে পরে আমি সিঙ্গেল করে 11টা আবার পাশে মানে ইয়ে করে রাখছি। কিন্তু আমার সবগুলোই চেক করা আছে। সিঙ্গেল সিঙ্গেল করতে দেখা যাবে হ্যাঁ আমরা তো এই 12 জনই এর বাইরে তো আইটি আচ্ছা তুমি যখন এটার মধ্যে হলে হবে। সিঙ্গেল ইয়ার করছো হ্যাঁ তখন কি ভালোটা রিড করে আর এটা রিড করে নাই হ্যাঁ ওইগুলা read তাহলে করে। এটা বলবা এটা আপনার বলছি ট্যাগে নষ্ট এগুলা বা এটা সমস্যা ট্যাগ প্রবলেম অথবা এটা আরো বোঝা যায় যখন এনকোডিং হয় ওখানে চিপ গুলো দেখলে অন্যরকম লাগে কালো অথবা একটা অন্যরকম একটা ইয়া দাগ আসে ফার্স্ট টাইম এটাই করতেছে তো নিয়ে তারা এই আসছিলা? ঝামেলা মনে করতেছিল বুঝছেন যে আসলে একটা না, এটা ওনাদেরকে বলবো ভাই আপনাদের ট্র্যাকে নষ্ট হইলে তো আপনি এই জন্য যেটা ওনাদেরও করবেন প্রথম চ্যালেঞ্জ আছে হ্যাঁ ওনারাও মাথা নষ্ট করে। প্রথম যেটা করবে ওরা তো আসলে যেটা করে সবাই এই যখন আরএফআইডি ইয়া করে এনকোডিং করে তখনই আরএফআইডি কিন্তু রিড করে নেয় যে কোনটা ভালো রিড করে তারপর লাগে রেড করে অনেকগুলো কিন্তু আবার এনারা করছে কি হচ্ছে সব লাগাই দিছে। মানে সব লাগায় কার্টুন বাই কার্টুন করছে কারণ দশ ওই যে এই জন্য পনেরোটা যেটা cartoon নাইছে করছে। হ্যাঁ যখন করার এনকোড পরে করে এখন তখন মনে যদি হয়। প্রবলেম হয় একটা ক্রস মার্ক অটোমেটিক চলে আসে না সেটা ওই যে ব্যাট সেক্টর হ্যাঁ এটা ব্যাট সেক্টরটা যদি আপনার এনকোডিং এর ওইখানে এটা দেওয়া আমি থাকে বলি এই হ্যাঁ জিনিস হইছে প্রিন্টিং এর সময় প্রিন্টিং এর সময় প্রিন্টিং এর অভিজ্ঞতা কার আছে এনকোডিং এর অভিজ্ঞতা আমি এনকোডিং কিন্তু দেখছি ওটা আমি- সফটওয়্যার করছে আমি আমরা এনকোডিং করছি এই যে আমরা যখন বারকোড প্রিন্ট করি এটা তো বারকোড প্রিন্টিং হ্যাঁ কিন্তু এই যে এই জিনিসটাকে অত নলেজ নাই এটা হ্যাঁ, right. সত্যি এই যে যে সবাই এখন করে। প্রিন্টারে আরএফআইডি টা কি হ্যাঁ সেইটা এখন ওদের বললে ওরা কিছুই বলতে পারবে না তো এটা তোমাদের এখন প্রশ্ন করার দরকার নেই আমি এটা ব্যাপারটা বলি এটা তোমাদের মধ্যে এটা গ্যাপ আছে প্রিন্টিং এ তো আমি যখন ট্যাগটা প্রিন্ট করি এটা কিন্তু আরএফআইডি ট্যাগ দেখ হ্যাঁ আরএফআইডি ট্যাগ হার্ড মানে হার্ড ট্যাগ কিন্তু এটা কিন্তু হার্ড ট্যাগ এটাও কিন্তু আরএফআইডি এই আর কি। এটার ভিতরে যেই সার্কিট আছে এটার ভিতরে সেই সার্কিট আছে একই রকম মানে সার্কিটটার টেকনোলজি এক আমার সার্কিটটার ডায়াগ্রাম হয়তো ভিন্ন কিন্তু কাজ একই করে আরএফআইডি আইডেন্টিফিকেশন করে এখন এই ট্যাগ হইতে পারে কিন্তু এই জিনিসটা প্রিন্টিং এ প্রিন্ট করা এনকোডিং করা সম্ভব না প্রিন্টার দিয়ে এটা করা সম্ভব হ্যাঁ বা এরকম লেভেল আছে লেভেলের মতোই হুবহু দেখতে কিন্তু আরএফআইডি আছে, ওটা কই আছে লেভেলগুলো আছে তো
একদম বারকোড লেভেলের মতোই, কিন্তু সেটা RFID। আমি তো স্কোয়ার থেকে আছে পাঠাই এগুলো। দিয়েছিলাম, স্কোয়ার থেকে RFID আচ্ছা, আমার কাছে অনেকগুলোই আছে ওই যে ওই আলমারির ভিতরে। এই কই বাবুর কাছে দিছে মনে হয়, স্কোয়ার থেকে আনছিল যে, হ্যাঁ। এই যে এগুলো, এই যে এটা একদম এইটা হলো আলোতে ধরলে চিপগুলো বোঝা যায়, যে এর ভিতরে সার্কিটটা বোঝা যায় আলোতে ধরলে। এই যে level। আর আমি যদি এমনি ধরি তাহলে মনে হয় এটা বারকোড লেভেল। হ্যাঁ হ্যাঁ, এখন এটার ভিতর প্রিন্টিং তো প্রিন্টিং সে করবো, Normal যা সে খুশি করবে। তা করবো, কিন্তু বারকোডের এনকোডিং ব্যাপারটা কি? বারকোডের এনকোডিং ব্যাপারটা কি সেটা কি? ওই সাদা দিয়ে এনকোডিং ব্যাপারটা হচ্ছে সে সাইমালটেনিয়াসলি এখানে প্রিন্ট দিবে, বারকোডটাও বসাবে, এবং প্রত্যেকটা পিস যখন বারকোডটা প্রিন্ট দিবে ওই পিসটারে সে এনকোডিংও করে দিবে। পার পিস এনকোডিং এবং প্রিন্টিং দুইটাই একসাথে করবে RFID যখন এনাবল করা হয়। আর আমি RFID তে যদি না করতে চাই, RFID ডিসেবল করে শুধু প্রিন্টিংও করতে পারবো। তখন কি হবে, এই পার্টিকুলার পিসটাতে শুধু প্রিন্টিং হবে, কিন্তু এনকোডিং আর করা হইলো না। তো না করা হইলেও এটার ভিতরে একটা ডিফল্ট একটা আইডি থাকে, প্রত্যেকটার আইডি আলাদা আলাদা, একটা ইউনিক আইডি। ইউনিক আইডিটা থাকবেই, আমি এনকোডিং করি আর না করি। আর যদি এনকোডিং করি ওই আইডিটা চেঞ্জ হয়ে অন্য একটা আইডি তৈরি হবে। আমি আমার মনের মতো করে দিতে পারলাম, বাট এটা একটা ইয়ে আছে, ফরম্যাট আছে, সিরিয়াল অনুযায়ী থাকে তো। আবার ফরম্যাট আছে। হেক্সাডেসিমাল আচ্ছা, আমি যদি নাম্বার সিস্টেম। উপরে ধরেন একটা ইনফরমেশন লিখলাম, হ্যাঁ আর ভিতরে আমি দেব অন্য ইনফরমেশন। হ্যাঁ অবশ্যই আপনি প্রিন্টিং, আপনি নরমাল প্রিন্টিং করতে পারবেন। এই যে আমার নরমাল প্রিন্টিং হয়েছে একটা অন্যরকম। এইটার জন্য কি করতে হবে ওর ব্যাপারটা বুঝছি। ও যেটা বলতেছে যে আমি উপরে যে প্রিন্টিং দিছি সেটা তো তোমার দেখা যাচ্ছে আমার ডিজাইনে, হ্যাঁ, আর ওইটা দিতে হবে যে Security related। ওইটা দিতে হবে যে RFID একটা আছে। আমার যদি বারটেন্ডার ধরি বা নাইস লেভেল ধরি, RFID এর একটা আইকন আছে, আইকনটা যা সেখানে বসাই দিতে হয় ওই ডিজাইনের উপরে। ডিজাইনে ওই আইকনটা তুমি কম্পিউটারে দেখবা, কিন্তু এখানে প্রিন্ট হবে না। ওই আইকনে ডবল ক্লিক করে ওই যে ডাটা আমরা এখানে দেব। ওই ডাটা দিবে, ওই আইকনের এগেইনস্টে যে প্রপার্টি, ওই প্রপার্টিতে তুমি নাম্বারটা চেঞ্জ করে দিবে। তাহলে encoding এটা হলো 1 by 1। আর কি, এটা যদি আমি করতে চাই, ডাটাবেস থেকে করতে চাই, তো ডাটাবেসে ওই আইকনের মাধ্যমে আমি আরেকটা টেবিল নিয়ে আমি না, link করে ডাটাবেসে আইকনের সিলেক্ট করে আমি একটা টেবিল থেকে RFID ইনফরমেশন নিব, একই টেবিল থেকে, আবার একই টেবিল থেকে প্রিন্টিং ইনফরমেশন নিব। ঠিক আছে, বুঝাইতে পারছি? নতুন যারা ডাটাবেসে যারা কাজ করছে তারা মানে এটা কি একবার আমি এনকোডিং করলাম, হ্যাঁ। আবার এটা চেঞ্জ করে আবার করা যাবে। হ্যাঁ এটা বারবার যতবার খুশি ততবার ততবার এনকোডিং করা যাবে। রিপ্লেস করে দিও ডাটাটা আর কি। ভিতর ডাটা রিপ্লেস আরেকটা জিনিস বলে দিই, যেটা তোমরা জানো না, আমি বলতেছি দিকে জানবা। এটা এটা সহজে মাথায় আইব না, বইলেও দিবে না, কাটাকাটি করলে। সেটা হচ্ছে এই এনকোডিংটা রিডার দিয়েও করা সম্ভব। কোন রিডার? যে কোনো রিডার, RFID রিডার, হ্যাঁ এই রিডার দিয়েও এনকোডিং করা সম্ভব। এই তো শুধু রিড করে না আপনার ইয়ে সফটওয়্যার মাধ্যমে করতে এটা হবে। এনকোডিং করা যায়। এটা যখন 1 by 1 ধইরা এনকোডিং করা যায়। প্রথমে স্ক্যান করবেন, এটা আইডিটা কত, আইডিটা নেওয়ার পরে ওই আইডিটা চেঞ্জ করে দিয়া আপনার রাইট পাওয়ার আছে, রাইট দিলে এটা রাইট করে দিয়ে দিবে। এই এনকোডিং এও পারে, প্রিন্টারও পারে। প্রিন্টারে একসাথে অনেকগুলো করা যায়, 1 by 1 একটা কন্টিনিউয়াস প্রসেস, যার ফলে করতে সুবিধা, এনকোডিং করতে সুবিধা। দ্রুত আর এইটা এনকোডিং করে কখন, যখন আমার পার্টিকুলার একটা ট্যাগ করার দরকার হইতে পারে, ইমার্জেন্সি, আমি প্রিন্টিংয়ে বসাইতে পারতাম না, আমার ট্যাগ ছিঁড়া, আমি কন্টিনিউয়াস রোল নাই। এই যে এগুলা রিড করে নাম্বারটা আসার পরে রিপ্লেস এটা এইগুলো সুপার ইম্পর্টেন্ট মানে টিপস, এগুলা কিন্তু কেউ বুঝাই দিবে না। হাত টেবিল কেটে জামা কাপড় কেটে স্ক্যানার দিয়ে যখন আমি এনকোডিং করব কি সফটওয়্যারের মাধ্যমে ওই যে আমাদের জেব্রার এই সফটওয়্যার আছে, আমাদের যে সফটওয়্যারটা আমরা আমাদের এনকোডিংয়ের জন্য ইউজ করি, রিডারের জন্য ইউজ করি, জেব্রা 1 2 3 স্ক্যান নাম শুনছো? যেটাতে রিডার ইউজ করি ওটাই 1 2 3 স্ক্যানের নাম রিড করে যেটা দিয়ে ওটা দিয়ে এনকোডিং করা, রেড করে দেয়। 1 2 3 স্ক্যান নামে একটা ডিফল্ট পাওয়া যায় জেব্রা থেকে, ওটা দিয়ে করা যায়। জেব্রার প্লে স্টোর থেকে, হ্যাঁ আচ্ছা প্লে স্টোর থেকে নামাইতে পারবে, বুঝছো? আমার ইয়েটা স্যামসাংটা নেই। আমরা এই সেশনটা আজকে সবচেয়ে বেশি দরকার খায়, খোলেন এই জেব্রা এটা পরিচয়, এটা আপনার পরে দেখাই দেন, আমি বলি কিছু।
আচ্ছা পরে আমরা এটা নিয়ে ট্রেন আপ করাবো এটা আজকে ট্রেনিং এর একটা ইম্পর্টেন্ট, কিন্তু এটা দেখাই হ্যাঁ, যায় না। না, আমাদের এটা important, না হ্যাঁ, দেখাই দেখাবো। যায়। আজকে ওইটা দেখাই হ্যাঁ যায়। দেখাই দিব, এটা শেষ করুক শুধু ভাই, তারপর আমরা সব এটা নিয়ে প্র্যাকটিক্যালি আমরা দেখাবো রিডিং মিটিং দেখাই দিবেন, এনকোডিং ওটা অত প্র্যাকটিক্যালি দেখাই দিব ওটা কিভাবে, দেখাবো। রিডিং দরকার নাই, মানে রিডিংটা কিভাবে এটা Reading টাই দেখাবো, জরুরি, হ্যাঁ। রাইটিংটা দরকার নাই, রাইটিংটাই করা দরকার। এইটা আমি যে এটা একটা সুরি বুদ্ধি কিন্তু কোনটা অনেকে হ্যাঁ। চেঞ্জ করে ফেলা যায়, হ্যাঁ, হ্যাঁ। এটা রাখলে সে চুরি করে এনকোডিং করে ফেলবে। এগুলো তো অনেক স্পেশাল যাকে বুঝছি, যে আমাকে মতো টেকনিশিয়ান যারা জানে এই লেভেলের মানুষ কই পাইব। এই যে আজকে একটু কইছি, এটা আমার কেউ শিখায় নাই, আমার ট্রেনিং স্যাররা ট্রেনিংও পাঠায় নাই, স্যারে তো কয়েকবার কইছে আমার ট্রেনিংও পাঠাইবার ওটা তো গেছে সময় করোনায় পড়ছে, আর দোষ দিয়ে লাভ নেই। তবে এইগুলো নিজে গাইডটা ঘুরতে বাইর করছি আমি। আর এখন শুধু আর ভাই একটা ট্রেনিং করছিল অনলাইনে দেখছিলাম না, না, আমি কোনো ট্রেনিং করি না। হাইতিত করছিল। আমি ট্রেনিং করি না, আমি ওইটা হইলো সেমিনার, অন্য কিছু seminar। তাই এইসব ট্রেনিং করায় না, ওটা আমি পরীক্ষা দিছি। না পরীক্ষা আমি পরীক্ষা allowed দিছিলেন, হইছি। হ্যাঁ কে পরীক্ষা দিছিলেন, allowed হইছিলাম, তারপরে আমার যাওয়ার কথা ছিল তো এইটা হলো ব্যাপার। আর হচ্ছে তোমরা এখন বারকোডের জিনিসটা হয়েছে যে বারকোডে তো অনেক ফন্ট থাকে, তাই না? বারকোডের ফন্ট আর আমার টেক্সটের ফন্ট দুইটা কিন্তু আলাদা। বারকোড ফন্ট বলতে বোঝায়, বারকোড ফন্ট কি ফন্ট আছে বল, তুমি বলো বারকোডের কি ফন্ট তুমি চেনো? ফন্ট বলতে কি বুঝো? না পারলে তো মাইর খাইবে না, সমস্যা নেই। বারকোডের ফন্ট বলতে কি বুঝো তুমি কো? ফন্ট হ্যাঁ, ফন্ট বারকোড ফন্ট মানে বারকোডের ফন্ট বলতে কি বুঝো? আমরা যেগুলো ফন্ট ইউজ করি না, বারকোডের ফন্ট হইলো আসলে বারকোড টাইপ। প্রাইমারি কোড গুলা আসলে এটা একটু বাংলা ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে হ্যাঁ, জিনিসটা। coding গুলো আর কি। বারকোড ফন্ট বলে অনেক কনফিউশন হয়। এজন্য আমি এটা বলতে, অনেকে বলে যে বারকোড ফন্টটা কি? কোড কি বলে, 128 128, 39 হ্যাঁ, এগুলো এরকম code বিভিন্ন গুলো। বারকোড টাইপ আছে না, বা এটার আমরা সিম্বলজি বলে স্ট্যান্ডার্ড, কিন্তু তিনটা একই। বারকোড টাইপ কি, সিম্বলজি কি, ফন্ট কি, এটা হলো ব্যাপার। সিম্বলজি কি বোঝায়? এক একটার এনকোডিং স্টাইল এক এক রকম। বারকোড বলতে কি বোঝায় এটা বলো তো? বারকোডটা কি আসলে বলো তো? সাইন বলো তো, তুমি কি বুঝো? বারকোডটা কি? এটা হচ্ছে একটা মানে এমন একটা জিনিস যেটাতে একটা ইউনিক আইডি থাকে, তো ওটা ডিট করার পরে সেই আইডিটা হচ্ছে আমরা হ্যাঁ, আচ্ছা ইমিডিয়েটলি যেটা পেয়ে ঠিক আছে, বলো। হ্যালো হ্যালো, হ্যাঁ বুঝি নাই। এরপরে আমি একটু মিটিং আছি, পরে কথা বলতেছি। এখন এই যে বারকোডটা হচ্ছে কি, বার মানে হচ্ছে লাইন, একটা আইডেন্টিফিকেশন সিস্টেম, গ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন সিস্টেম। গ্রাফিক্যাল মানে গ্রাফ তৈরি কইরা, গ্রাফিক্যাল মানে পিকচার, গ্রাফিক্যাল। এখন আইডেন্টিফিকেশন সিস্টেম সেটা কি? বার ইউজ করে, বার দিয়ে কোড করা, বারকোড বার ইউজ করে কোড করা। এখন বারের যে কিছু কোডিং স্টাইল আছে যেগুলো আরো ইন্টারনাল, এগুলা আমরাও জানি না, যারা বানাইছে হেরা এইসব গবেষণা করে বানাইছে যে কোন বার কত কত ওয়েট, এগুলো কম্বিনেশন দিয়ে কত কোন নাম্বার বোঝায়, তাই না? যেমন আমি একটা ক কি, আমরা ক বললে ক লিখতে জানি, এই কটা হইলো বারে লিখতে গেলে হয়তো কয়টা দাগ দিয়ে ওইটা বার কোড যারা বানাইছে আর কইতে পারবো, তাই না? এই জিনিসগুলা একটু আইডিয়া মাথায় রাখা আর কি। এই যে তোমার এই মানে এই ধরন কোড, এক একটা বারকোডের এক এক রকম কোডিং সিস্টেম, এজন্য এগুলার সিম্বলজি আলাদা। সিম্বলজি মানে কিছু নিয়ম কানুন তৈরি করে সিম্বলজি তৈরি করে, টোটাল সিম্বলজিটাই কিছু মানে প্যাটার্ন ইউজ করে, এই প্যাটার্নটাই হলো সিম্বলজি। যেমন কোড 128-এর প্যাটার্ন একরকম, কোড 39-এর প্যাটার্ন একরকম, ইয়ানের এক প্যাটার্ন একরকম, GS1-এর প্যাটার্ন একরকম। তো এই প্যাটার্নগুলো সম্পর্কে আমাদের বুঝতে হবে, যতটুকু পারি আমরা এই ধারণা নিয়ে রাখবো, ঠিক আছে? বেসিক আন্ডারস্ট্যান্ডিং
হ্যাঁ। মেন পাই কোনটা কোনটা মানে মানে কোড 35 আর কোড 128 এই দুইটাই মেন আমরা পাই আর কি। হ্যাঁ, ঠিক আছে। ইয়ান 13 সবচেয়ে কমন বেশি common। ইউজ হয়, আর কোড 128 128 ইউপিসি অন আছে। হ্যাঁ, ইউপিসি আছে, ইউপিসি 1 আছে আছে ইউপিসি আছে। গার্মেন্টসে অনেক ধরনের কোড ইউজ হয়, আবার জিএস অন বারকোড ইউজ হয়। জিএস অনটা একটু ক্রিটিক্যাল, মানে এটা হলো শিপিং লেভেল, আর শিপিং লেভেল বানাইতে হলো জিএস অন ইউজ করে। জিএস অন 128 এই জিএস অনটা আবার হ্যাঁ কিউআর কোডে গেলেও আসলে যে শিপিং টিপিং করার জন্য স্ট্যান্ডার্ড হলো এই 128, তারপরে জিএস অন। যে গার্মেন্টসরা ওই যে একটা কোড আছে ইউপিসি। হ্যাঁ, শিপিং কনভেনশনগুলো কিন্তু সব জিএস অনে বলা। কিউআর কোড ইউজ করবে না, কারণ ওই এরা এইগুলোই অভ্যস্ত, এইভাবে ওরা ডাটা নেয়। ইয়ান দিয়ে ডাটা নেয়, ইয়ান 128, ইয়ান 13, ইয়ান 13 একটা 12টা ইনপুট দিলে 13 নম্বরটা অটো জেনারেট হয়। এটা বুঝো যে 12টা দিলে পরেটা অটো জেনারেট হয় ইয়ান 13 এ। যদি ইয়ান 13 হয় 12টা কোড দিতে হয়, আরেকটা অটো জেনারেট। যদি ইয়ান 14 হয় তাহলে 13টা, একটা হচ্ছে অটো নিবে। ওইটা হলো ওই সিস্টেমে, ওইটা ওই যে সিম্বলজি সিস্টেমে ওরা বইলা দেবো যে তুমি ও হিসাব করে লাস্ট ডিজিটটা আইডেন্টিফাই করে দেবো। তোমার ইয়ান 13 এ যদি 12টা ডিজিট দেই আমরা কোনো ডাটা বেজে, তাহলে কি 12টা ডিজিট নিয়েই কিন্তু পরেটা সে 13 করে দেবে। ঠিক আছে, এই ইয়ান 13 এর ব্যাপারটা এমন। আর সবচেয়ে বেশি কোড কোনটাতে? এই 1D বারকোড তো দুই টাইপের, 1D আর 2D। 2Dর মধ্যে কিউআর কোড আছে, পিডিএফ আছে। পিডিএফ একটা কোড আছে, পিডিএফ 1 2 3 কি জানি নাম আছে, আমরা ওই যে ইসে দেখলে বুঝতে পারি। বারটেন্ডারের মধ্যে অনেক সিম্বলজি আছে। এই দুই টাইপের বারকোডই আমরা জানি। এই গ্রাফিক্যাল সিস্টেমে দুই টাইপের, দুই ডাইমেনশনেই হয়, 3 ডাইমেনশন তো সম্ভব না। এটা তো আর আমরা আছি 3 ডাইমেনশনে, তাই তো। এখন এই দুই টাইপের বারকোডই আছে, আর বারকোডের রিডারও কিন্তু দুই টাইপেরই। যেটা 2D বারকোড রিডার, এটা তো এই আরবিডি রিডার। যেটা 2D টাইপের 2D বারকোড রিডার সেটা 1Dও পারে, আর যেটা 1D সেটা 2D পারে না। এগুলো বেসিক জিনিস, এটা তো আমরা বুঝি নাকি। এটা তো ইম্পর্টেন্ট আছে, এটাও ইম্পর্টেন্ট। আমরা 2D দেখলাম 1D দিয়ে চেষ্টা করতেছি বারবার, তাহলে এটা আমাদের বোকাই বলবে। এর অবশ্যই 2D সাপোর্টেড কিনা সেটা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে, দেখতে হবে যেটা 2D সাপোর্ট করে কিনা। হ্যাঁ, আমাদের LS208 টা আমাদের 1D আর DS208 হচ্ছে আমাদের 2D। ঠিক আছে, এটা নরমাল আমাদের এইগুলো। LI4278 এ কাজ করছে কারা? LI4278 করছে কাজ। ব্লুটুথ কেটল সহ কে কাজ করছে? তুমি করো না LI4278 এ? ওই যে ব্লুটুথ স্ক্যানার, ব্লুটুথ ক্যাডেল থাকে, এটা ব্লুটুথ আর কি। এটা ইয়ার মধ্যে হ্যান্ডেলের মধ্যে এরকমই এটা হ্যান্ডেলের মধ্যে থাকে। ঠিক আছে, ওইটার মধ্যে ক্রেডেল থাকে একটা, ক্রেডেলটা লাগানো থাকে। ক্রেডেল হইলো ওয়্যারলেস কাজ করে, ট্রান্সমিশন করে, মানে ওইটার মাধ্যমে ব্লুটুথ দিয়ে কানেক্টেড থাকে। তো এই কর্ডলেস এগুলো প্রোডাক্ট সম্পর্কেও কিন্তু আমাদের ধারণা থাকতে হবে, কোন প্রোডাক্টের কি কাজ, কোন মডেল কি কি পারে। যেমন LI427 এর পারে হইলো 1D বারকোড স্ক্যান করতে, কর্ডলেস ওয়্যারলেস। আর একটা আছে, এই মডেলগুলো অন্য সময় মাথায় থাকে না। LI দিয়ে আরেকটা বের হইছে, ওইটা আবার 2D 1D DS427 ওটা দিছে। হ্যাঁ, DS427 এটা আছে একটা, এটা কর্ডলেস ওয়্যারলেস, কিন্তু 2D উপরে 1D আর 2D দুইটা পারে। হ্যাঁ, ডি সিরিজ গুলো কিন্তু মূলত আছে। বর্তমান লেটার যেগুলো আসছে এগুলো 2D। ভালো একটা জিনিস আইডেন্টিফাই করছে, সুন্দরটা কথা হইছে। L দিয়ে যেটা এটা 1D হয়, আর DSD দিয়ে হলো 2D। ঠিক আছে, সুন্দর একটা জিনিস কইছে। আর হইছে প্রিন্টারের ক্ষেত্রে কিছু মানে এটা সাধারণ যে হেডের আইডেন্টিফিকেশন আমি কেমনে করব। জেব্রার ক্ষেত্রে জেব্রার প্রিন্টার যদি দেখি 43 আছে লাস্টে, হ্যাঁ রাইট, বা 63, তার মানে 3 থাকলেই এটা হলো 300। আর 42 বা 62 থাকে, তার মানে এটা 200 DPI। প্রিন্টারের গায়ে এটা দেখে আমরা বুঝতে পারি আসলে প্রিন্টার 42 43 62 63 আমাদের লাস্টে থাকে। তো আমরা 43 মানে এসে 300 DPI, 62 মানে নতুনরা এটা জানো তো নাকি? জেব্রা প্রিন্টারের লাস্টে সিরিয়াল মানে
ওদের প্রোডাক্ট কোড প্রোডাক্ট কোডে 42 যদি 2 থাকে এই যে ফর এক্সাম্পল এই যে এখানে লেখা আছে, হ্যাঁ কি লেখা আছে ZT230 42 প্রোডাক্ট কোড 42 লেখা, মানে কোডের লাস্টে যে এটা 42 মানে আছে 2 মানে আছে 200। বাবু আর বুঝে রাখেন লাস্টের ডিজিট হচ্ছে ডিপিআই, তার হ্যাঁ। আগেরটা হচ্ছে এটা জেব্রা প্রিন্টারের জেব্রার ক্ষেত্রে এই প্রোডাক্টের লাস্টে 3 থাকলে মানে 300 300। জেব্রার ক্ষেত্রে, অন্য কিছুর ক্ষেত্রে না। আবার আমরা ইয়ার ক্ষেত্রে স্যাটোর ক্ষেত্রে সেটোর লেখা আছে ক্ষেত্রে 8 হ্যাঁ, 12 আর এটা হলো 24। সেটোর ক্ষেত্রে হলো হেডের ব্যাপার। হেডের ব্যাপার। ও যেটা বলতেছে হেড বুঝবো কিভাবে, হেডের প্যাকেটে 8 থাকলে 8 আর 12 এটা ওদের বুঝতে দেন, আপনারা বুঝেন বুঝে হ্যাঁ ওরা বুঝবে আলাদা, হ্যাঁ রাইট। ওদের বলি যারা নতুন ওদের বলি যে 8 থাকলে বুঝতে হবে এটা 200 ডিপি প্যাকেটের গায়ে, এটা হেডে বোঝা যায় না, প্যাকেটে লেখা থাকে 8 8 থাকলে বাবু ভাই 8 থাকলে বুঝতে হবে এটা 200 ডিপি। হ্যাঁ সিলভার সিএল ফেরোনেক্স হোক 4 6 হোক যাই হোক, হ্যাঁ স্যাটোর সেটার হেডের প্যাকেটের গায়ে লেখা থাকবে। হেডের ডিপি এইটা বোঝার একটা টেকনিক, সেটা হচ্ছে একটা ব্র্যাকেটে 8 থাকে লেখা, এটা আমরা প্যাকেটটা লন তো ওই যে পয়সা রবিনের প্যাকেট আছে, এই দুটো প্যাকেট আছে। হ্যাঁ 24 আর 600 হয়ে যায়, ও বুঝে গেছে, এই যে বুঝে গেছে, এই যে এখানে লেখা আছে এই যে 8, দেখেন এই 8টাই মানে 200, এই 600 মানে এই যে এটা কে যারা যারা দেখে না এরা দেখে, এই যে 24 মানে 600 হাতে হাতে দিয়ে দাও। সাইড দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, এটা হলো হেডের ডেনসিটি বোঝার জন্য, আর প্রিন্টারের ডিপিআই রেকর্ডিং এর কিছু নাই। কত ডিপিএস কারণ স্যার শ্যাডো করতে আপনি যেই হেডি লাগাবেন সেটাই সেই কাজ করেন। কারণ স্যাটো প্রিন্টার হইলো এটা তো সবাই জানে, নতুনদের মধ্যে খালি তো আরিফ বা এরা তোমরা কি জানো যে স্যাটোর হেড চেঞ্জ করলে ডিপিআই চেঞ্জ হয়, তোমরা তো জানোই সবাই নাকি, সবাই জানো হেড চেঞ্জ মানে ডিপিআই চেঞ্জ স্যাটোতে, তুমি জানো আমি তো স্যার তোমার কথা কোর্সে কাজ করে আসলাম। স্যাটোতে হেড চেঞ্জ মানে ডিপিআই চেঞ্জ, আর জেব্রায় হেড চেঞ্জ করলে ডিপিআই চেঞ্জ হয় না, সাথে সাথে আরো কিছু চেঞ্জ করা লাগে। আবার এই যে আবার আবার সবাই একটু খেয়াল করেন প্রিন্টারের ক্ষেত্র দেখেন, এটা ওরা সবাই জানে, বাবু ভাই হয়তো নাই আর কি, প্রিন্টারের ক্ষেত্র ওদের আছে উদ্দেশ্য করে কইলাম। প্রিন্টারের ক্ষেত্র আছে, এই যে মানে 8 হলে প্রিন্টারের গায়ে 12 লেখা বেশি থাকে। থাকবে, 8 12 80 24 এবার লেখা থাকবে, যদি 600 ডিপি হয় মানে যদি আমরা এটা আসে না বেশি, আমাদের 12টাই বেশি আসে তাই না? প্রিন্টারের গায়ে লেখা থাকে হ্যাঁ, এই যে 12 SBC এসবিসি। তার মানে কি এটা কত টিপের প্রিন্টার? স্যাটোর গায়ে, কিন্তু স্যাটোর প্রিন্টার স্যার, এটা কত ডিপি হয়? কত টিপে? 300 300। 8 যদি থাকে তাহলে 200 এর থাকলে 200 টিপে। সিরিয়াল নাম্বার থেকে না সিরিয়াল নিচে নিচে এই যে সাইডে সিরিয়াল নাম্বারের সাথে এই যে মানে স্টিকারের নিচের দিকে দেখবেন, স্টিকার নিচের দিকে থাকবে 12 SBC অথবা 8 আমরা SBC। আচ্ছা তোমরা কি বলো যে আমরা কোন প্রিন্টারটাই শুধু 200 টিপি আনি, এটা বলো তো, আর সব 300 আনি, 230 রাইট আর সবই 200 300 300 প্রিন্টার আনি 200 টিপের আমরা প্রিন্টার শুধু তো আমরা আনি। হ্যাঁ Industrial 230 ইদানিং আনি গুলাই না, আগে আনতাম মাঝে সাথে। ইন্ডাস্ট্রিয়াল গুলো ইন্ডাস্ট্রিয়াল সব গুলো printer আনি খালি 230 200 টিপি 200 ডিবি আর না 241 বেশি আছে। না 421 300 আনি রাইট রাইট, হ্যাঁ আমরা সারা জীবন 41 200 টিপি। ও আচ্ছা 421 এটা ভুলে গেছি, 421 আর 230 হ্যাঁ 421 200 ডিবি আনি রাইট এই দুইটাই 200 টিপি আনি। হ্যাঁ ওরা নতুন আর কি, নতুনদের জন্য 421 হ্যাঁ 421টা আমরা বুঝতে পারছো? কারণ ওইটা maximum আর সব printer-ই কিন্তু 300 আনা হয়। এই চ্যানেলের জন্য হ্যাঁ 200 এক ডিবি কথা জানতাম এই চ্যানেল। এই চ্যানেল। এই সেলের মানে 200 ডিপি আইছে 200 ডিবি সাপোর্ট করে মানে ওরা 300 হয় 300 হলে পিডিএফ তো পিডিএফ 421 প্রিন্টারটাই 200 ডিপি আনি, তবে বর্তমানে ওরা 300 টিপি ম্যাক্সিমাম। আর 230 ডিফল্ট 200 টিপি আনি। 300 টিপি ওরা ইয়া করে। একসাথে ফিক্স দুইটা করা যায় আর বাকি প্রিন্টার গুলো 300 আনা হয়। CL4NX 6NX ZT 411 সব 300 টিপি। আটা যে মানে পিডিএফ যদি কোনো শুধু যে পিডিএফ প্রিন্টিং হয় মানে আমার প্রিন্টিংটা পিডিএফ থেকে হবে, সেক্ষেত্রে 200 আর 300 তেমন ইফেক্ট পড়ে না, কোয়ালিটি ভালো আসবে। 300 ক্ষেত্রে কোয়ালিটি জকজক আর একটু শার্প হবে, 200 ক্ষেত্রে হবে সমস্যা নেই, কিন্তু যে আর লেখা ছোট হয়ে যাবে বড় হয়ে যাবে এই প্রবলেমটা কিন্তু আমরা পিডিএফ এর ক্ষেত্রে পাবো না। কিন্তু যখন কোনো সফটওয়্যার ইনস্টলেশন করব 200 দিয়ে ইনস্টলেশন করে 300 তে যখন প্রিন্ট দিতে যাবো তখন কিন্তু এর ইফেক্ট পড়বে।
বুঝতে পারছেন? এই ব্যাপার কে বোঝে নাই ভালো হাত তো এটা কিন্তু খুব ভালো ইয়া দিন বাবু ভাই বুঝলে বলেন, নাহলে আপনি কিন্তু নতুন বুঝেন বুঝছেন? না? আচ্ছা আছে তুমি বুঝছো? পিডিএফ এ 203 এর মধ্যে আপনি সারির সঙ্গে কিছুই বুঝবেন না, পার্থক্য আছে। পিডিএফ আর PDF ডিপিআই ডিপেন্ডেন্ট না। পিডিএফ আমি যে কোনো ডিপিআই তে প্রিন্ট দিতে পারবো। পিডিএফ কি? পিডিএফ হলো পিডিএফ ফরম্যাট। পিডিএফ ফরম্যাটের লেভেল আছে, অনেকে লেভেল পাঠায়, অনেক গার্মেন্টসে প্র্যাকটিস হইতেই থাকে, বেশিরভাগ গার্মেন্টসে দেখা যায়, লজিস্টিক কোম্পানিতে দেখা যায়। পিডিএফ থেকে প্রিন্ট দিতে গেলে 200-300 কোনো ফ্যাক্টর না হবে, কিন্তু যেটা পার্থক্য একটু হয়তো ফাইন সুন্দর কোয়ালিটি হবে, একটু তুলনামূলক একটু ভালো আসবে, কিন্তু বারকোড ছোট হয়ে যাইব না, বড় হয়ে যাইব না, এই রিস্কটা নাই পিডিএফ এর ক্ষেত্রে। কিন্তু কোন ক্ষেত্রে হয় না, কোন ক্ষেত্রে এই রিস্কটা আছে? সফটওয়্যার থেকে যখন প্রিন্ট দিবে তখন এই রিস্কটা আছে। সফটওয়্যার থেকে বলতে যখন আপনি 200 ডিপিআই দিয়ে, হ্যাঁ আমরা যখন প্রিন্টার কোনো ডিজাইন করি, না না প্রিন্টারের সাথে আছে এটাও, প্রিন্টারের সাথে যেটা সেটাও কাস্টমাইজ বারটেন্ডার হোক, নাইস লেভেল হোক, ওগুলা থেকেও এই সফটওয়্যার ডিপেন্ডেন্ট যা আছে, Software dependent। সবকিছু ডিপিআই অনুযায়ী চেঞ্জ হয়ে Change যায়। হয়। এবং কি জেডপিএল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা আছে সবাই? কার ধারণা আছে? জেডপিএল ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ জেডপিএল ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে ধারণা? জেডপিএল জেব্রা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এসবিপিএল স্যাটো বারকোড, স্যাটো কি জানি, স্যাটো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এসবিপিএল স্যাটো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা বুঝলি হবে। এসবিপিএল আর ইপিএল হ্যাঁ। ইপিএল হইলো এটা ইউজ করে এভরিডে ইনস্ট্যান্ট প্রিন্টার। ইপিএলটা এরা একটা ল্যাঙ্গুয়েজ বোঝে, এটা কি প্রত্যেকটা প্রিন্টারে একটা ল্যাঙ্গুয়েজ চেনে, তারা যদি আমি এই ল্যাঙ্গুয়েজ দেই, সে ল্যাঙ্গুয়েজ পড়ে প্রিন্ট বাই প্রিন্ট করে দেবে। এই ল্যাঙ্গুয়েজটা ডিজাইন করা লাগবে না, ওই ল্যাঙ্গুয়েজ এর মাধ্যমে সে ডিজাইন করা থাকে। নোটপ্যাডে কিছু ইয়া দিয়ে হ্যাঁ 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 কোডিং রাইট। এটা কিন্তু আমরা প্রিন্ট করি কি, জেব্রা ক্ষেত্রে কিসের মাধ্যমে প্রিন্ট করি? ওপেন কমিউনিকেশন না কি? কমিউনিকেশন উইথ প্রিন্টার, জেব্রা ইউটিলিটি আছে। হ্যাঁ ওখান থেকে, হ্যাঁ আরিফ আমরা জানি না, জানে ওরা জানে সব। জানে না, হ্যাঁ জেব্রা ইউটিলিটি আছে, এটা আগে দেখাই দিবেন, ওই যে ওরা তিনজন, হ্যাঁ এরা নতুন, ওরা জানে। জেব্রা ইউটিলিটির ভিতরে ওপেন কমিউনিকেশন উইথ প্রিন্টার একটা অপশন আছে, ফিচার আছে, ওই জায়গায় টেক্সটটা বসাই দিয়ে পেস্ট করে দিয়ে প্রিন্ট দিলেই ওই টেক্সটের ভিতরে পিকচার মিক্সার সবই বোঝানো থাকে, বাইরে যাবে একবার টেক্সট বাইরে যাচ্ছে, বারকোড বাইরে যাচ্ছে, গ্রাফিক্স বাইরে বের হয়েছে। একটা ম্যাজিকের মতো অবস্থা। কোম্পানি ইউজ করে হ্যাঁ আচ্ছা তো যে আমি তো জানি না, আগে তো র‍্যাপিড টিমস আছে না, র‍্যাপিড টিমসে আমরা এজি কি না, এসবি ট্রেডার্স, এসবি নি, আরে ইয়ে তো ওই যে ইয়েতে যে মানে আসেন আসেন হ্যাঁ বলেন সৌজন্য সাক্ষাৎ হইলে ঠিক আছে, কিন্তু ডিসকাশন হবে, কাজই ছিল, তাহলে কাজ পরে হবে আসি না। হ্যাঁ? বলেন বলেন আপনার সৌজন্য সাক্ষাৎ হইলে এটা ওকে, হায়ান তাহলে বাই, আমি পরে আসি। হায়ান বাই এটা পরে। এটা কি এখন এটা ডেলিভারি হবে? হ্যাঁ, যে কামরুল স্যার পাঠালো। আপনি ম্যানুয়াল ডেলিভারি কি না, এটা এখন স্যার একটা বললো ইস্যু যে- আছে তো কি করতে হবে? এটা এটার ই করতে হবে, এটার অ্যাডাপ্টার নাই, কি খবর? অ্যাডাপ্টার স্যারের কাছে নিছিলেন, স্যারের কাছে স্যারই ডেকে আমাকে কি দিল। বলছে অ্যাডাপ্টার জোগাড় করতে? অ্যাডাপ্টার হারাই গেছে, আর এটা হচ্ছে বাকি টেস্টগুলো করে দেখে রিসিভ করে দিতে বলছে। মানে এটা আমাদের কাছে থাকবে, তো সেল হবে না। না সেল হবে, শফিক ভাই সেল করবে এটা। চালু হয় কিনা এটা দেখেন। আচ্ছা এটা আমরা আচ্ছা আজকে করবে শনিবার, তাহলে রাখেন বলে এটা ওনারা আমরা শেষ করে কালকে নিয়ে যাই। চার্জ না দিতে অন হয় কিনা এটা আগে দেখেন। বলে ওনারা তো ইয়েতে আছে, থাকুক এটাই জানি। আচ্ছা আমাদের কাছে থাকুক জান শনিবার। হয়। ও এটা রিসিভ ওই পারচেজ বিল দেয় নাই, বুঝছেন? একটু রিসিভ এটা দেখে। এখন রিসিভ পরে, আমার রিসিভ আচ্ছা যখন দেন দিয়ে দিন। চালু আছে, এটা চার্জিং কেমনে কি ব্যাটারি দিয়ে দিছে, ব্যাটারি আর না আপনি তো ডাইরেক্টও করতে, ইউপিএস দিয়ে করতে পারবে, ঠিক না? এটা এডিশনাল ইউপিএস দিয়ে তো করা যাবে, আবার এটাও করা যাবে, দুইটাই অপশন আছে, তাই না? ইউএসবি দিয়ে করা যায়। হ্যাঁ এই যে এটা হয় কিনা দেখি। হবে না কেন? এই ডিভাইস গুলার কি বলে মূলত? এটা স্ট্যান্ডার্ড নামটা কি? এটা যদি শুনি কে কইতে পারে?
মোবাইল কম্পিউটার মোবাইল স্ক্যানার মোবাইল কম্পিউটিং ফর ডিভাইস, উইন্ডোজ মোবাইল কম্পিউটিং ডিভাইস স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ MCD, ঠিক আছে? মোবাইল কম্পিউটিং ডিভাইস এটা কোনো সাধারণ স্ক্যানার না, এটা হলো একটা মোবাইল কম্পিউটিং ডিভাইস যেটা আমার ট্র্যাকিং ডিভাইসে বলে। হ্যাঁ, এগুলা উইন্ডোজ এক্সপি নাকি এটা শুধু ওয়্যারলেস একটা স্ক্যানারও না, এটা হলো মোবাইল কম্পিউটিং ডিভাইস, এটা ক্যাপাসিটি অনেক বেশি। এটা নিজেই একটা অপারেটিং সিস্টেম সহ একটা কম্পিউটার মতো স্ক্যানিংও করবে, মানে পাওয়ারফুল স্ক্যান ইঞ্জিন দেওয়া আছে এটার ভিতরে, উইন্ডোজ দাও না উইন্ডোজ আছে, এটা উইন্ডোজ বেস। এই টাইপের জিনিস ক্যাসিও বেশি। আর আমার TC20 একটা মোবাইল কম্পিউটিং ডিভাইস, ওই TC20 তে আছে তো এই যে স্যার ভাই না তো TC20 এর তো একটা অ্যান্ড্রয়েড ভার্সন এটা হচ্ছে এটা অ্যান্ড্রয়েড চার্জিং দেয় তো, এটা তো চার্জিং ফুল দেয় তো। মোবাইলের মতই। করুন তো মোবাইলে যা আছে এটা মোবাইল। না শুধু একটা আমি তো জানি এটা অ্যাডাপ্টার লাগবে। আচ্ছা, এটা আমরা চেক করে দিব না, মিটিংটা তো সুন্দর করে শেষ করে এই একটা মোবাইল কম্পিউটিং ডিভাইস, এই যে নতুনরা, হ্যাঁ আসলে পুরানরা জানেন কিনা তুমি জানো, মোবাইল কম্পিউটিং ডিভাইস এটা হলো অ্যান্ড্রয়েড বেস, TC21 কাজ করছে, এটা হলো MC2180, এটা হলো পুরান জিনিস, এটা নতুন জিনিস, মানে আগে আদিকালের জিনিস, উইন্ডোজ বেস। এটা হলো উইন্ডোজ CE, উইন্ডোজ CE কম্প্যাক্ট এন্টারপ্রাইজ, উইন্ডোজ CE মানে যেটা হলো মোবাইলের জন্য। আর এটা হলো অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েডের ভার্সনাল কিটক্যাট না কোনো একটা হইব, 7 আছে। বিভিন্ন লেটেস্ট গুলো আরো বেশি হয়, নোগাট কত কিছু আছে। একদম একটা মোবাইল তোমার হাতের মোবাইলের মতো জিনিসই, ইয়েট এটা খুব পাওয়ারফুল স্ক্যানার সহ ইন্টিগ্রেটেড। হ্যাঁ সিম ইউজ করা যায় কিছু স্পেশালাইজ কিছু এটা না ইয়াতে MC21 এ আছে, একটাই আছে। MC21 এ আছে কি ওটা সিম ইউজ করতে পারবে। কিছু স্পেশালাইজ সফটওয়্যার দেওয়া আছে এই ভেন্ডর দ্বারা, জেব্রা, যেগুলা অন্য এই স্ক্যানারের সাথে কাজ করে, মানে স্ক্যানিং এর সাথে কাজ করে। তো এই জিনিসগুলা হ্যান্ড স্ক্যান থাকে মানে ওই কেবল এটা মূল্যে ইউজ করা হয়েছে আপনি ওয়াইফাই রিলেটেড, তো আপনি মনে করেন কোনো এক জায়গায় এটা নিয়ে যে কোনো জায়গায় নিয়ে স্ক্যান করে আপনার ওয়ার্ডে অথবা আপনার মনে করেন এক্সেলে সেভ করে রাখলেন, এরপর রেখে মেইলের মাধ্যমে আপনি আপনার ইয়েতে নিয়ে ডাটাবেসে নিয়ে নিতে পারলেন। সবচেয়ে বড় হয়েছে এটা হয়েছে কি, কোনো কেবল টেবল লাগে না। এটার বিক্রির ক্ষেত্রে আমি বলি এটা খুব ইম্পর্টেন্ট, এটা বিক্রির ক্ষেত্রে যে সমস্যাগুলো তৈরি হয় এটা খুব ইম্পর্টেন্ট জানা। এইটা যখন আমরা বিক্রি করতে যাই আমাদের সেলস পার্সন তো খায়ের এগুলো অভিজ্ঞ, সেলস পার্সন তো দিয়ে দেয় অনেক কিছু না কথা কয়ে, অথচ ওকে বলা আছে যে আপনারা যখন এটা বিক্রি করবেন ওদের রিকোয়ারমেন্টটা কি এটা আমাদের সাথে শেয়ার করার ব্যবস্থা করেন, না করে অনেকে পণ্ডিতি করে চাইছে দিয়ে দেয়, পরে দেখা যায় যে আর তাদের পারপাস ফিল হয় সার্ভ হয় না, পারপাস সার্ভ হয় না, ফেরত দিয়ে দেয়। এই ঘটনা অনেক ঘটছে অতীতে, শুধু এই MCD-র ক্ষেত্রেও না, RFID রিডারের ক্ষেত্রেও ঘটছে। এখনই আসতেছে, এখনই আসতেছে তো কেমন না না শোনেন, এই জায়গায় শুধু লাগবে অ্যাডাপ্টার, স্যারে বলছে ইমিডিয়েট অ্যাডাপ্টার প্রয়োজনে একটা ওই যে নিচে যায় 300-400 টাকা দাম নেবে, কিনে আনে অগো একবারে দিয়ে দেন। এখন কখন আসবে? ওরা রওনা দিচ্ছে ধরেন অ্যারাউন্ড 1 আওয়ার্সের মধ্যে চলে আসবে, মানে ওরা একবারে আইসা জাস্ট নিয়ে যাবে, ওর তো বায়ার ভিজিট আছে, জাস্ট ওরা শো করবে। এটা আমাদের ল্যাপটপের ইয়েগুলো হবে, এটা এমন একটা জিনিস এই জায়গায় পোর্ট আছে, এরকমের একটা পোর্ট স্যারে বের করছে ইয়া দিয়া, কিন্তু ওই যে নিচে বলে যে এটা পোর্ট আছে, এটা ভাঙ্গা দেখছেন, নিব না তো এটা করলাম, এটা ভাঙ্গা আগে দিন, এটা তো ভাঙ্গা নাকি এরকম এটা সত্যি এটা লাগানো থাকে, এটা পুরোটা আসে না, ইলাস্টিসিটি গেছে। রাবার থাকে, তাইলে এটা খুললে পুরো দিয়ে দিতে হবে, এটা এইভাবে দেওয়া যাবে না, না তাহলে ওইটা খুললেই ভালো। খুললে এটা একদম রিমুভ করে দিতে হবে, স্যারে জানান দ্রুত, না না আমি এটা একটু জানাই যেন দ্রুত জানান, স্যারে আমরা জানান এটা না কারণ যে কোন এটা খুলছে আর খুললে এটা ইলাস্টিসিটি নষ্ট হয়ে গেছে, অনেক বছর পড়ে ছিল বুঝছেন, কিন্তু এমনি সফটওয়্যার মোটর সব চলতেছে, তার মানে ওটা সরাইয়া যদি বেচা লাগে যাতে এনে ছিল যে কিছু ছিল না, এটা আর তো অভিজ্ঞ হয় আর তো বুঝবো যে ভাই এটা এমন
থাকে যদি আগে থাকে এতে দিছি না চার্জ নেয় না দেখছিলেন না না ইউএসবি তে নিবে না আমি জানি এটা ডাইরেক্ট এই জায়গায় লাগাতে হবে অ্যাডাপ্টার নাইলে এই জায়গায় লাগে এই জায়গায় অ্যাডাপ্টার লাগাইতে হবে এই পোর্টে চার্জার দিয়ে চেক করে দেই আচ্ছা ওটা পরে আগে এটা দেখাই আর আমরা অ্যাডাপ্টারের ব্যবস্থা করতেছি না এই যে কেবল এটা অ্যাডাপ্টার লাগাবে আর এদিকে আসেন আমি বুঝাই দিই এদিকে আসেন আমি জানি এটা কিন্তু আপনি এটা দুই ভাবে চার্জ করা যায় আমার কত বুঝেন এটা ডাইরেক্ট অ্যাডাপ্টার এখানে লাগায় চার্জ করা যায় আর এখানে আর এটা দেয় কখন যখন আমি ডাটাও নিব চার্জিংও রাখুন তখন এটা এখানে ঢুকাইয়া ডাটা নেওয়া এবং চার্জিং দুইটার জন্য এটা লাগে এটা আপাতত লাগবে না আমার এখানে চার্জ দিতে হবে এটা তো এখানে লাগে আর এটা পিসিতে লাগে সেটা জানি মানে ডাটা ট্রান্সফার এবং ডাটা চার্জিং ট্রান্সফারের ক্ষেত্রে চার্জিং আর ডাটা দেওয়ার জন্য একসাথে লাগানোর জন্য এটা এমন এডিসন 1727 আইডব্লিউ ঠিক আছে কখন করছেন এই মা এখন এলো এই হলো যেটা দেখা গেল এই যে কোন জায়গায় ছিলাম জানি এই যে সমস্যাটা দেখা যায় সমস্যাটা কিন্তু এই হইতেই আছে মাঝে মধ্যেই হয় ফেরত নিয়ে চলে আসে RFID-টাও ফেরত নিয়ে চলে আসে তো এই রিকোয়ারমেন্টগুলো আগেই বলা উচিত সেলস পারসন যাতে টেকনিক্যাল জিনিসগুলো অনেক সময় বুঝেও না সেলস টেকনিক্যাল পারসন RFID নাম শুনে আমাদের স্ক্যানার আছে TC20 আর হচ্ছে MC20 আমরা আপনাদের বলে দেন এটা আছে কি কাজ করবে না করবে ওনারা এগুলো ইয়ে করে বলে দিয়ে দিয়ে যা ওনারা যারা না বুঝে তারা অর্ডার দিয়ে দেয় তারপরে কোনো কাজ হয় না আমরা বিপদ অনেক তারপর আমরা রিটার্ন নিয়ে আসি টাকা দিয়ে ডিশ নিয়ে পরে দেখতেছে এই সিম্পল কাজ আচ্ছা এইটা তো আরেকটা সহজ হচ্ছে যদি বায়ারের খোঁজটা নেওয়া যায় যে কোন বায়ারের জন্য আপনি নেবেন ওইটা করলে পারে বলা যায় এটা কি জন্য বলতেছি এরকম ঘটনা ঘটে তো এটা তোমরা একটু মাথায় রাখবা যাতে তোমরা বুঝতে পারো যে ওইরকম কেস হইলো কিনা যে হ্যাঁ আমি তো যেটা দিতেছি এরা তো বুঝতেছে না তখনই মনে করতে হবে যে এরা তো আলোচনা করে নাই দিয়ে দিছে তারপর যা মাথা নষ্ট করবে আপনি কি বুঝছেন? স্ক্যান করবেন তাই মাথা বুঝছেন? তুমি বুঝছো? স্ক্যানটা করবেন কি তোমার কি বোঝা কাজ করবে, জরুরি কি? কোন বড় জানে না যেই সবক দিতেছে এটা কিন্তু আগে ভাগে দিতেছে যাতে তুমি রেডি থাকতে পারো তো এই ধরনের কেস আছে হ্যাঁ এরা বুঝতেছে না তার মানে কি এরা না বুঝে এটা দিছে অর্ডার এরাও না বুঝে দিয়ে দিছে এখন ওইটার জন্য আবার ওই টাইমেও আবার আমরা সলিউশন দিতে পারি যে হ্যাঁ না আপনার এই মিডিয়াম একটা মাঝে মাঝে একটা সলিউশন আছে যে আপনি এইভাবে আমার ফ্রি সফটওয়্যার আছে এটা ইউজ করে আপনি ডাটা নিতে পারবেন আপনি এক্সেলে অন্তত আমি ডাটা নেওয়ার ব্যবস্থা করে দিই এটা তো হয়তো অনেকের এই পারপাসটা সার্ভ হয়ে যায় বুঝতে পারছেন যে হ্যাঁ ঠিক আছে অনেকের যদি ওই ধরনের পারপাস লাগে না আমি শুধু ডাটা পাইলেই গেছে আমার একটা ফরম্যাটের এক্সেল ফরম্যাট হোক বা টেক্সট ফরম্যাট হোক সেইটা আমার এই ধরনের ডিভাইস থেকে দিয়ে নেওয়া সম্ভব এবং RFID থেকেও আমি আমার ফ্রি সফটওয়্যার টুলগুলো ইউজ করে আমি দিতে পারবো তো ওইটা হলো স্পট সলিউশন হয়তো অনেকের ক্ষেত্রে মিলে যেতে পারে তো সেটা গেল কিন্তু বায়ার রিলেটেড প্রবলেম বায়ার যে দেখা যাচ্ছে তাদের সফটওয়্যার আছে অথচ বায়ার সফটওয়্যার আছে কিন্তু ওদের কাছে নাই গার্মেন্টস সেন্টারে নাই বা গার্মেন্টস সেন্টারে এখন পায় নাই তাইলে এটা কিভাবে প্রোডাক্টটা নিবে বা মানে গার্মেন্টসের সাথে কিন্তু তাদের বায়ারেরও অনেক গ্যাপ থাকে অনেক কিছু ইনফরমেশন বাঙালিরা তো ইংলিশে তো খুব এক্সপার্ট আগে ভাগে যোগাযোগ করে না বা অনেকে মেল করতেও সাহস পায় না অনেক মার্চেন্ডাইজার আছে এই টেকনিক্যাল ব্যাপার বলতেও পারে না তো অনেক আমরা অন্যদের পুশ কইরা বুঝে এগুলা অনেক সময় ইনস্ট্রাকশন আনতে হয় বুঝে এটা আমাদের এগুলো করা লাগে মেইল দেয় আমরা মেইল দিয়েও কাজ করছি এই TC20 ক্ষেত্রে ওই আইটি সবকিছু আমরা তো সেটআপ দিছি আমরা ওদের মেইলটা নিয়ে দেখছি যে কোন প্রিন্টার লাগবে বুঝছেন না এটা ওদের এর ব্রানে কইছে না সবাই দিতে ঠিক আছে তো দেন কে এটা প্রিন্টার এটা হচ্ছে ইয়া ছিল আচ্ছা তো এই ধরনের ইস্যু তৈরি হয় ফোন দিছে আচ্ছা এইটা আচ্ছা মিশে খার ভাই তাহলে আমি গেলাম আপনার যদি অ্যাডাপ্টার কেনা লাগে মাসুদের কাছ থেকে টাকা নিয়ে এটার ভোল্টেজ মোল্টেজ দেখেন 300 টাকা মনে হয় লাগবে স্যারে বলছে যা লাগুক আপনি যাই ওই যে অ্যাডাপ্টারটা কিনে অ্যারেঞ্জ করেন আর ও আসতে বলছে ওরা অ্যারাউন্ড ধরেন 40 মিনিটের মধ্যে আসবে
ওকে শেখার জন্য শেষ দিচ্ছে আর বলো একটা ফালুতে পাঠাইছে একটা আমি আছে আরেকটা ওরা বলছে অনেক স্লাইড আছে আর অন্য ইয়ে দেয় কি করে একটা নিয়ে আসছে বললো আমি কাবে পাঠাইছি এখন কেমনটা লাগে আমার মোটামুটি বকবকানি শেষ এখন ওই না বকবকানি কইলে এটা বার থাকবে না আমি যা বলার বলছি ইয়া এখন প্র্যাকটিক্যাল কিছু জিনিসপত্র আমরা দেখাবো RFID বা সচিন ভাই যেসব জিনিসগুলো করছে আস্তে 1 বাই 1 দেখাই দেবো না অনেকের সামনে কি কোন ফয়সাল আর কিছু খায়ের কিছু আমরা বলবে হালকা না এই প্রশ্ন থাকে জানার কারো কোনো কিছু জানা থাকলে কনফিউশন থাকলে যদি কিছু আপনাদের definition কম্পিটিশন বলতে কি আমরা তো আজকে সারা দিনই আছি সবাই এইভাবে আস্তে আস্তে সবাই কনফিউশন থাকলে নতুন পুরান জিকেও আমি একটা জিনিস জানার ছিল যে RFID নিয়ে যারা যান হ্যাঁ কাস্টমারের কাছে তারা আসলে প্রথমে কি কাস্টমার কি বলে কি বলে, হ্যাঁ। তারপর আপনারা যান প্রবলেম গফছেন এগুলো একটু আলোচনা করলে ভালো হয় আচ্ছা আচ্ছা শুধু RFID না মানে এই যে সব সব স্ক্যানার কিছু, সব কিছু মোবাইল নিয়ে কম্পিউটিং ডিভাইস গুলো নিয়ে আর কি হ্যাঁ ইন জেনারেল এই জিনিসটা আগে ফার্স্টে আসা হচ্ছে মার্কেটিং পার্সনের কাছ থেকে হ্যাঁ রাইট কারণ কাস্টমাররা মার্কেটিং পার্সনে বলে তখন মার্কেটিং পার্সনরা এসে আইডিটা বলে তখন ওরা মার্কেটিং পার্সনের কাছে জিজ্ঞেস করে যে ওরা কি চায় কি না চায়। চাচ্ছি হ্যাঁ এটা একটা মাঝখানে একটা গ্যাপ থাকে আমাদের যেমন হচ্ছে পরে যখন হচ্ছে মার্কেটিং পার্সন আমাদের কেনাকাটা অনেকখানি ফ্রি মানে হয় এরপর যাই দেখাতে দে তখন হচ্ছে আইডি আসলে আলাদা। এটা হইছে কি এটা একবার মোশারফ কইরাও লাভ নাই এগুলা হেরা সব বিক্রি করে দাম দেয় থাকে এগুলো কইও লাভ নেই ইয়ে জানি এটা বললাম না এই কয়েকদিন আগে 10-15 দিন আগে চাইছে রিডার রাউটারের মতো যেটা দেখতে ওইটা চাইছে মানে একবারে আসছে, হ্যাঁ আমি ফোন দিলাম যে ভাই এই মেল পাইছি ভাই আমার পর আমি ফোন দিলাম যে নাইলে তো বলে টাকা বলে দেন এটা আছে স্ক্যানার ভাই স্ক্যানার আর রিডার এই দুই কি হ্যাঁ কোমলা লাগবে ওটা আমি বলে দিই তাই তো আচ্ছা তাহলে নাই তাহলে না করে দেখ আপনি এদের বুঝাইতে পারছেন না এবারে সবই সহজ আছে কারণ আমার হ্যাঁ যেটা থেকে বড় বড় রিডার নিয়ে আসো ওই রিডারে তো আমি রিডারটা আমরা সাধারণত আনি না ওকে RFID কাস্টমার বেশি হচ্ছে কে দেখো তো নাম্বার কত বলেন আমি হোয়াটসঅ্যাপ ছবি দিচ্ছি আমার মোবাইল কম্পিউটার এটা দিয়ে তো মোবাইল আছে এটা হচ্ছে রিডার হ্যাঁ কি আছে সিরিয়াল নাম্বার দিচ্ছি দিচ্ছি সিরিয়াল নাম্বার এটা আছে অনেকটা ইয়ার মতো ওইটা এটা ফিক্স টাইম ধরে বসা রাখে ওই যেমন সামনের মতো আমরা শপিং মল দেখি ওইটা হ্যাঁ দোস্ত এটা তো আমি যেখানে কি অবস্থা RFID আমরা আমাদের কত কইছি হে আবার ব্যস্ত ছিল কালকে রাত্রে ফোন দেওয়ার কথা ছিল আর ধরলো না আবার এখন দিন না আমি তো মিটিং এ আছি এদিকে আমার একটু নিয়ে আমি থেকে আমরা বাইরে গেছি গা যে দেখো যে আমি নাই নাই আমাদের তারপরে আমি এইখানে ছবি পাঠাতে ভাই এইটা থাকে ওই শেয়ারগুলো দেখো সবাইকে হাত হাতে দিয়ে আর একটা স্টেশন পরে আগে শেষ করে আস্তে আস্তে দেখ বলে দিবেন আমাদের তো পজ করে আপাতত এই জিনিসটা একটু আপনারা শুনে শুনতে একটু টায়ার্ড হয়ে থাকলে 12টা আছে নাকি হ্যাঁ মনে হয় আছে না 12টা মনে হয় আচ্ছা আমি কি কোনো নতুন কিছু দিতে পারছি বা অবশ্যই স্যার আমি নিজেই আমি এটাকে বলছিলাম আমিও এতদিন পুরাতন হয়ে আপনার কাছে এখনো কিছু শিখলাম নতুন যারা আছে ওদেরকে জন্য আমার জন্য ভালো আমি কয় পিস আনছি সব দিয়ে ওদেরকে দে কারণ স্যার আমাদের এখানে তো RFID নিয়ে খুব কম কাজ করা হয় আর RFID নিয়ে কাজই হয়েছে ইয়াসির ভাইয়ের এন্ডে তবে আর আমাদের ইম্পোর্ট স্যার সবাই শেয়ার বেসিক অসুবিধা ধারণা দিয়ে দিছে অবশ্যই। সামনে আগানোর জন্য একটু সুবিধা একটা ধারণা পাইলে পরেটা ওইটা মানে ম্যানুয়াল বুক পড়ে হোক যে হোক আইডিয়া নেওয়া আরো জানা যায়। তোমাদের বুঝতে গেলে অনেক খরচা তা তো অবশ্যই স্যার। এই লেভেল আমি নিজে গাইডটা গুইটা এটা আমি বুঝতে পারছি
হয়তো আরো অনেক বিশাল জিনিস আছে কিন্তু বেসিক জিনিসটা আমি একটু ক্লিয়ার। দুইটা করে এই অবস্থায় কয়টা না এগুলো একটা মনে হয় একটার মধ্যে দুইটা আছে, ঠিক আছে। দাঁড়ান দেখি না ভাই না এটা ওয়ান প্যাক আরে ইনক্লুড করে আরে ধর এটা খুলে ফিলা খান সবাই শেয়ার করে খাও। এই জানলাটা খুলে দিও তুমি, এই টান দিয়ে একটু কষ্ট করে। ঠিক আছে দুই পিসে আছে শাইন খোঁজো, শাইন তোমার খোলা লাগবে। জানলা টান দাও, জানলা তাইলে বেশি শীতও লাগবে না, বেশি ঠান্ডা লাগবে। জানলাটা টান দাও স্যার এখানে এটা না, জানলা টান দাও। বের করে দিই পয়সা পয়সা হ্যাঁ দুইটা খোলাই আছে খোলা আছে হ্যাঁ এক দুই ইয়ে করে দিতে বলছে ওকে ঠিক আছে বুঝতে পারছি হ্যাঁ এগুলো ওহো দিতেছে ঠিক আছে সমস্যা নেই এটা আপনাদের আমি আরো দিব সসও শেয়ার করবে না। সস দিছে নি দাও ওদেরকে দাও সস ওদেরকে দাও শেয়ার লাগবে না ওটা তোমরা করো কি বাকি আছে দুটো বাকি আছে, দুটো হ্যাঁ এই যে একটা করে আর দুই পিস আছে আছে হ্যাঁ 12 জনের একটা না? বাবু দিছেন হ্যাঁ হ্যাঁ দাও আর কে কে? আরেকজন আছে। বেলাল কে কে বেলালের দিছে? কয়জন আমরা টোটাল না দিছি আমি 12 জন না টোটাল বেলাল পাইছো? বেলালের দিছে? বেলাল পাইছো? সার্ভে পাইছে কেন? সস দিয়ে না। পাইছি পাইছি। আর 12 জন হিসাব করে দেওয়া। হ্যাঁ 12 জন হিসাব তো সবাই দিছে 6 জন এই যে একটা মিস নাই তো। না না আমাদের সবাই পাইছে হ্যাঁ পাইছে ঠিক আছে কে পায় নাই? পায় নাই কি? হাত তোলো, হাত- এটা 612 টাকা। হাত তুলতে লজ্জা নেই। আমরা ছয়টা দেয়। আমরা কিন্তু লজ্জা কিছু নাই। এখানে লজ্জার কিছু নাই। এটা রিটেল ওই আমি পাই নাই কিন্তু। ওরা মনে করে যে, বিলাল কিন্তু আমাদের ইসের লোক, পার্টির লোক, আমাদের লোক ইসের লোক, ডিপার্টমেন্টের লোক।